ফুলসজ্জার ঘরে বসে আছি আমি। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু অস্বস্তি লাগছে এই ভারী লেহেঙ্গা আর মুখে সাজ গয়না নিয়ে। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। ছেলের মা আমাকে দেখতে আসেন আর পছন্দ করে যান। তারপর আমার বর, ননদ আর অন্য আত্মীয় স্বজন গিয়ে আমাদের বিয়ের 3 তারিখটা ঠিক করে আসেন। শুনেছি উনি নাকি একজন ডক্টর, প্রাইভেট হসপিটালের, আর বাবা মার বেশ পছন্দ হয়েছে। আমার পরিবারটা খুব ছোট, মানে আমি, বাবা মা, ছোট বোন এখানে থাকি, আর আমার দিদুন, চাচা চাচি, তাদের ছেলে মেয়ে, মানে আমার চাচাতো ভাই বোন থাকে গ্রামে। আমার বাবা একজন ভার্সিটির প্রিন্সিপাল, আর আমি হলাম ফরিদা ইবনে মাহিরা, ইন্টার 2য় বর্ষের শিক্ষার্থী। আমার বিয়েটা বেশ ধুমধাম করেই হয়। সব বান্ধবীরা ইচ্ছে মতো মজা করেছে। কি যে গরম লাগছে, ওহ কি আর বলবো, আর পারছি না। ধুর, এত লেট কেউ করে? আমি বাপু আর পারবো না এই ভারী লেহেঙ্গা গয়না পরে থাকতে। তাই আলমারি থেকে একটা সুতির শাড়ি নিলাম, যেটা আমার ননদ আর কিছু আত্মীয় স্বজন মিলে কিছু সময় আগে গুছিয়ে রেখে গেছে। কিন্তু তার আগেই আমার নজর যায় সোফার সামনে টি টেবিলে আমার ফোনটা রাখা। আমাকে আর পাইকে, বউ সাজার শখ ছিল সেই ছোট্ট থেকে। আজকে সেজেছি, ছবিটা তুলবই। আমিও ছবি তুলতে লাগলাম, কখনো ঘোমটা দিয়ে তো কখনো খুলে, কখনো আবার পাউট করে। একটা টিকটকও করে নিই। গিয়ে দাঁড়ালাম ড্রেসিং টেবিলের আয়নার সামনে, গরমে মাথা খেয়ে টিকটক করতে লাগলাম। তখনই দ্বার খুলে কেউ রুমে আসেন। পিছনে ফিরে দেখি আমার বরটা। তাকে দেখার সাথে সাথে আমার হার্টবিট বেড়ে গেল, আর ছোট্ট একটা অ্যাটাকও খেলাম। কি সুন্দর লাগছে তাকে গোল্ডেন কালারের শেরওয়ানিতে। এত সুন্দর কেন উনি? ওনার নামটাও বেশ সুন্দর, ইভান রহমান। ওনাকে আমি একবারই দেখেছি, যেদিন সে আমাকে দেখতে এসেছিল। আমি ফোনটা রেখে ধীর পায়ে তার সামনে দাঁড়ালাম, কারণ আম্মু বলেছিল তাকে সালাম করতে। তাই আমি সালাম করতে গেলে সে আমাকে ধরে ফেলে, বলে, দেখুন আমার এসব ভালো লাগে না, সো নেক্সট টাইম এমনটা না করলে খুশি হব। যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি তো হাঁ হয়ে তাকিয়ে আছি ওনার কথা শুনে। বলে কি সে? যাই হোক, নিজের হাঁ করা মুখটা বন্ধ করে শাড়িটা নিয়ে পা বাড়ালাম ওয়াশরুমের দিকে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখি সে বিছানার ফুলগুলো পরিষ্কার করে শুয়ে পড়েছে। আমার কি? আমিও যখন শুতে যাব সে হুট করে উঠে বসে বলে, দেখুন বিয়েটা আমার অমতে হয়েছে, মানে পরিবারের চাপে, তাই আমার সময় লাগবে, তো আপনি দয়া করে সোফায় ঘুমান। ওনার এই কথাটা শুনে এবার আমার রাগে গা জ্বলছে। আমি চোখ মুখ খিচে বন্ধ করে একটু জোরেই বললাম, দেখুন সেটা আমার দেখার বিষয় না, আর আপনি ছেলে হয়ে মেয়েদের মতন কথা বলছেন কেন? আর আমি বিছানায় ঘুমাবো, আপনার সমস্যা হলে ওইখানে গিয়ে ঘুমান। যত সব ফাউল কথাবার্তা। ধুর, এই ছিল কপালে। বকতে বকতে গায়ে চাদর দিয়ে ল্যাম্পটা অফ করে দিলাম আমি। কি দিনকাল আসলো আল্লাহ। ধুর, রাতে ঘুমও আসছে না, তাই পাশে থাকা টেবিল লাইটটা অন করে দিলাম। আর ওনাকে দেখো মরার মতো ঘুমাচ্ছে। ঘুমাও বাছা, এই দিন দিন না, আমারও দিন আসবে। উফ, ভালো লাগছে না, কি যে করি। আমার ফোনটাই এখন আমার সঙ্গী। তখন তার সাথে কথা বলে ফোনটা সেই টি টেবিলেই রেখে দিয়েছি। সেটাই নিয়ে এসে বসি। কি আর করব, তখনকার ছবি দেখছি। ওয়াও, আমাকে আজ সত্যিই অনেক সুন্দর লাগছে। যাই হোক, এটা তো কথার কথা, যার জন্য এত কিছু তারই খবর নাই। তার দিকে তাকিয়ে দেখি কত কিউট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। ভাবা যায় সেই আর 2 দিন পর আমার বাচ্চার বাবা হবে। ইস, ভাবতেই লজ্জা লাগছে। যাই হোক, ফোনের ফ্ল্যাশটা অফ করে দিয়ে তার কয়েকটা পিক তুলে নিলাম। চুলগুলো হাত দিয়ে হালকা ছুঁয়ে দিলাম। সে না মানুক, আমি তো মানি আমরা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু সে এটাও তো বলেনি। সে বলেছে তার টাইম চাই। চাদর মুড়ি দিয়ে দিলাম এক ঘুম। সকালে সূর্য মামা নিজের সূর্যের আলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে চারিদিকে। ধীরে ধীরে সে চোখ খুলে আর তার বুকে ভারী কিছুর অস্তিত্ব অনুভব করে। সে দেখে তার বউ, মানে আমি তার বুকে ঘুমাচ্ছি। কাল রাতে ইভান এমন ব্যবহার করেছিল জেনে শুনে
কারণ তার ইচ্ছে বিয়ের পর বউয়ের সাথে চুটিয়ে প্রেম করবে, তারপর আবার দুজনে একসাথে পালিয়ে গিয়ে বিয়ে করবে। ইভান আমার মাথায় একটা ভালোবাসার পরশ দিয়ে বলে উঠল, ফরিদা, ফরিদা, এই ফরিদা, উঠেন। আমার ঘুম ভাঙল ইভানের ডাকে, কিন্তু তার মুখে আমার ফরিদা নাম শুনে আমি রেগে যাই আর ইভানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠলাম, এই মিয়া, আপনার বিয়েতে যদি সম্মতি নাই ছিল আমাকে বলতেন, আমি না করে দিতাম। এমন উটকো ঝামেলা করার কি দরকার ছিল? আর ফরিদা ফরিদা কি করছেন? আমার নাম ফরিদা ইবনে মাহিরা, বুঝলেন? ফরিদা না, ফরিদা হলো আমার বাসার কাজের মেয়ে। ইভান আমার কথা শুনে দুষ্টামি করে বলে, তাই তো ভাবি, ওই দিন দেখলাম একজনকে আর কাল বিয়ে করলাম আরেকজনকে। আমার এবার চোখে জল চলে এলো। আমি কিছু না বলেই চলে গেলাম ফ্রেশ হতে। ইভান তো হেসে কুটি কুটি একটা উচিত শিক্ষাও দিয়েছে, কাজের মেয়ে বলে কি সে মানুষ না নাকি? ইভান যদিও জানে আমি সেভাবে বলিনি, তাও। তখনই দরজায় নক করে ইভানের বোন, চাচাতো ভাই আর অন্য কিছু আত্মীয়। ইভান গিয়ে দরজা খুলে দেয়। ইভানের ছোট বোন ইরিন বলে, ভাইয়া ভাবি কোথায়? তাড়াতাড়ি তাকে তৈরি হতে হবে, নিচে কিছু মেহমান এসেছে তাকে দেখতে। ইভান বলে ওঠে, তোরা যা, ফরিদা ফ্রেশ হয়ে যাচ্ছি, তারপর আমি ফ্রেশ হয়ে তোদের পাঠিয়ে দেবো ওকে। সবাই চলে গেলেও ইভানের চাচাতো ভাই অংশ যায়নি। সে ইভানের দিকে তাকিয়ে তার ৩২ পাটি দাঁত বের করে হাসি দিয়ে বলে, আমাকে একটু ভিতরে যেতে দে, আমিও দেখি আমার এত কষ্ট করে সাজানো ফুলগুলো তোরা কি অবস্থা করেছিস। বলে ভিতরে ঢুকতে আসলে ইভান বলে, থাপড়ামুদ তোরে ফাজিল পোলা, যা ভাগ বলতাছি। অংশ যেতে যেতে বলে, বুঝি না সব তোমার দরজা লাগানো ঠান্ডা, আর কালকে রুমে ঢোকার আগে টাকা নিয়ে কিপটামি করছো, আমারও দিন আসবে মনে রাখো। এটা বলেই চলে যাই অংশ। আর তখনই আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। ইভান তা দেখে বলে, ফরিদা আপনি তৈরি হয়ে নিন, আপনাকে অনেকে দেখতে এসেছে নিচে। আমি তো রেগে গিয়ে বললাম, দেখুন আমার নাম অরিদা ফরিদা না, আমার নাম ফরিদা, বুঝলেন? ফরিদা, নয়তো মাহিরা ডাকবেন। ইভান আমার কথা শুনে বলে, ওকে ফরিদা। আমি তো তোয়ালেটা ইভানের মুখে ছুঁড়ে দিয়ে বক বক করতে করতে চলে গেলাম ব্যালকনির দিকে। আর ইভান একটা টেবিল হাসি দিয়ে বলে, বউ চালাতে এত মজা লাগে জানলে আরও 5 বছর আগে বিয়ে করতাম। যাই হোক, কি যে শান্তি লাগছে। দি গান গাইতে গাইতে ইভান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর ওইদিকে বারান্দায় দাঁড়িয়ে আমি মন খারাপ করে আছি। তখনই দরজায় নক করে ইভানের বোন ইরিন। আমি মাথায় ঘোমটা দিয়ে গিয়ে দরজাটা খুলে দিই। তখনই ইরিন এসে জড়িয়ে ধরে বলে, ভাবি তাড়াতাড়ি চলো, তোমাকে তৈরি করিয়ে দিই, তারপর আবার তোমার খাওয়া দাওয়া অনেক কিছু বাকি। বলে সবাই একসাথে সাজাতে লাগলো আমাকে। তখনই ইভান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে সবাই আমাকে মিলে সাজাচ্ছে। ইভান চুলগুলো মুছতে মুছতে বলল, দেখ কালকের মতো মাহিরাকে সাদা ভূত বানাবি না। আমি তো বাবা রাতে ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝলি? আর যদি আজকেও এমন করিস, একটার পিঠে এমন তাল ফালাবো কিডনি ব্লক হয়ে যাবে। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আমি তো শুনে অবাক, কি কালকে আমাকে সাদা ভূতের মতো লেগেছে? আমাকে দেখে সে ভয় পেয়েছে? আল্লাহ, তুমি আর আমার মতো মাসুম 19 বছরের বড় বাচ্চার উপর জুলুম করো না। তুমি দড়ি ফালাও, আমি উপরে উঠা যাই, নয়তো মাটি ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই, নয়তো এই হুতুম প্যাঁচার পিঠে তাল ফালাও। ওরা সবাই হু হু করে কিছু সময় হাসলো। তারপরে আমাকে বলল, ভাবি গো কিছু মনে করো না, ভাইয়ার বরাবরই সাজ পছন্দ না, আসো তোমাকে হালকা সাজিয়ে দিই। তারপর আমার মুখে হালকা পাউডার, ঠোঁটে গোলাপি কালারের হালকা লিপস্টিক, আকাশি কালারের শাড়িতে সাজটা ভালোই বানিয়েছি। সাজ সেজে বের হতে যাব, ঠিক তখনই ইভান ঘরে এসে বলে, আমি যেতে চাইলে বলে, তোরা যা, ওকে রেখে যা, কাজ আছে, আমি ওকে পরে নিয়ে আসছি। সবাই তো মিটমিট করে হাসি দিয়ে চলে যায়। আমি কিছু না বলে বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আলমারি থেকে 2টা বক্স নিয়ে আসলো। সেখান থেকে একটা চেন, কিন্তু খুব সুন্দর, পাথরগুলো চিকচিক করছে। সে সেটা নিয়ে আমাকে পরিয়ে দিল। আর একটা থেকে ছোট্ট 2টা কানের দুল, বেশ সুন্দর, সেগুলোও পরিয়ে দেয়। সে আমার কানে কানে বলে, কালকে রাতে দিতে ভুলে গিয়েছিলাম,
হাস দিয়ে দিলাম। রাগ করো না ফরিদা। শেষের কথাটা তো শুনে আমি রেগে গিয়ে বললাম, লাগবে না আমার এগুলা। যেদিন আমার নাম সুন্দর করে উচ্চারণ করতে পারবেন ওই দিন দিয়েন। সে আমার কথার পাত্তা না দিয়ে আমার হাত ধরে রুম থেকে বেরিয়ে পড়লেন। আমি তো অবাক, এখন কিছু বলতেও পারবো না। যত যাই হোক, এই হুতুম প্যাঁচাই তো আমার হাজবেন্ড। অসহ্যের গোডাউন একটা। তারপর নিচে গিয়ে বসলাম। সবাই আমাকে দেখে মনে হয় পছন্দই করেছে। কিন্তু তখনই একজন মহিলা বলে ওঠে, মেয়ের গায়ের রং কালো, এমন ফর্সা ছেলের সাথে কালো মেয়ে যায় নাকি? তার কথাটা শুনে আমার মন খারাপ হয়ে যায়, কারণ উনি যেভাবে বলছেন মনে হয় আমি একদম কালো কুচকুচে। কিন্তু আমাকে তো সবাই বলে আমার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। এবার আমার পাশেই বসেছিলেন। সে সেই মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এটা আমার বউ, আমি নিয়ে খাবো, তাতে আপনার কি? আপনার সমস্যাটা কোথায় আন্টি? আর আমার মতে ও কালো না, ওর গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আর আমার বেশি ফর্সা রঙের মেয়েও ভালো লাগে না। না ওদের সাজলে সুন্দর লাগে, না অন্য কিছু করলে। কিন্তু যারা শ্যামবর্ণ ওদের চোখে কাজল দিলেই সুন্দর লাগে, যেমন আমার বউ, আমার বোন ইরিন। আর আপনিও কি খুব বেশি ফর্সা? ইভানের কথা শুনে সবাই অবাক, আমিও তো বেশ অবাক। কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুর মুচকি মুচকি হাসছে। এর মানে তারা তাদের ছেলের কথা একমত। ইভান আবার বলে, যারা 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 এমন কথাই বলতে চান তারা সুন্দরভাবে আমার সামনে থাকা দরজাটা দিয়ে বেরিয়ে যান। ইভানের চাচি এসে বলে, বাদ দে ইভান, অনেকের স্বভাবই এমন। ইভান আর কিছু বলে না। কিন্তু আমি না অনেক খুশি। আমার হুতুম প্যাঁচা যাই করুক রুমে করে, বাইরে নিজের স্বামী হওয়ার দায়িত্ব ঠিকই পালন করেছে। খাবার টেবিলে বসে পড়লাম আর এক জ্বালাই। সবার সাথে একসাথে বসে খেলেও বারবার পায়ে বাড়ি খাচ্ছে কিছু একটা। আর আমার হুতুম প্যাঁচা এক মনেই খেয়ে চলছে। আর ভাই সরি সরি সরি, আরে আমার পাতি হাঁস, মানে আমার হাজবেন্ড, একটু নিজের বউয়ের দিকে তাকা, দেখ খাচ্ছে কিনা ঠিক মতো। তা না, সে আনমনেই খেয়ে চলছে। তখনই আমার শাশুড়ি মা এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, কিরে মা, তুই তো মুখে কিছুই তুলছিস না, খাবার ভালো হয়নি নাকি? আমি মাথাটা নিচু করে বললাম, না মা, খাবার অনেক ভালো হয়েছে। শাশুড়ি মা বলে, তাহলে খেয়ে নে জলদি, একটু পর পার্লার থেকে লোক আসবে তোকে সাজানোর জন্য। আমিও খেতে লাগলাম। হুট করেই আমার পায়ে এসে কিছু একটা বাড়ি লাগে। আমি চমকে যাই, ফলে আমার হাতে থাকা চামচটি নিচে পড়ে যায়। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলে নিচ থেকে চামচটা উঠাতে যাই, তখনই দেখি আমার হুতুম প্যাঁচা নিজের পা আমার পায়ের দিকে এগিয়ে নিয়ে আসছে। হঠাৎই সেটা পাশ কাটিয়ে নিয়ে যায়। এর মানে উনি না, তাহলে কে করছে এমনটা? তখনই আমার ননদ ইরিন বলে, কি গো ভাবি, কি হয়েছে? আমি উঠে বসলাম আর বললাম, কিছু না। ইরিন তখন আমার কথা শুনে বলল, চামচটা তো নোংরা হয়ে গিয়েছে, এক কাজ করি, আমি সার্ভেন্টকে বলি। তখনই আমি বলি, এই না থাক, আমার খাওয়া হয়ে গিয়েছে, আর খাবো না। তখনই আমার হুতুম প্যাঁচা আমার দিকে তাকিয়ে আবার নিজের খাওয়ায় মনোযোগ দিল। কি খারাপ বাছাধন, আজকেই তো তুমি আমাদের বাড়িতে যাবে, তখন দেখাবো মজা। যাই হোক, তার কিছু সময় পরে আমি আমাদের রুমে চলে আসলাম। সাথে আমার ননদিরাও আসলো। ইরিন বাদে সবগুলোই বেশি বুঝে, অসম্ভব পাকনা এক একটা। তখনই রুমে প্রবেশ করে ইভান। ইভানকে দেখে ওরা সবাই চলে যায়। সেও নিজের মতো রুমের দরজা লাগিয়ে আমার দিকে এগোতে থাকে। আল্লাহ, আমার হার্ট বেচারা তো মনে মনে লুঙ্গি ডান্স করছে, মানে লাফাতে লাফাতে বেরিয়ে আসার উপক্রম। আর আমার জানি কি হলো, আমি হুট করেই দাঁড়িয়ে যাই। সে আমার কাছে আস্তে আস্তে একেবারেই কাছে চলে আসে, আর আমি তখনই বলে উঠি, প্লিজ আমাকে আর একটু টাইম দিন, আমি এখন এসবের জন্য প্রস্তুত না। সে আমাকে অবাক করে দিয়ে আমার পাশে থাকা ড্রয়ার থেকে টিভি রিমোটটা নিয়ে টিভি অন করে। দূর, আমি কী সব ভাবছিলাম। এই হুতুম প্যাঁচার দ্বারা কিচ্ছু সম্ভব না, মানে কিচ্ছুই না। হুতুম প্যাঁচাটা আমার দিকে তাকিয়ে বলে, ফরিদা, আপনি কিসের কথা বলছেন? কিসের জন্য প্রস্তুত না? তার মুখে আবার ফরিদা শুনে আমি বললাম, চোখে সরিষা ফুল দেখছি তো তাই। যত সব হুতুম প্যাঁচার মতো কথাবার্তা। এই বলে ব্যস্ত হয়ে পড়লাম নিজের ফোন নিয়ে। অপরদিকে ইভানের ভয়ঙ্কর হাসি পাচ্ছে। সে আর না পেরে রুমের বাইরে চলে এসে হু হু করে হেসে দিল।
আমার বাচ্চামোর মতো কথাগুলো বেশ ভালো লাগে তার। আর তাছাড়া রেগে যখন চোখগুলো আমি ছোট ছোট করে ফেলি তখন আমাকে নাকি অনেক কিউট লাগে তার কাছে। আর এখন ইভান যা করলো জেনে শুনেই করেছে। 2টার দিকে আমাকে সাজাতে আসলো। আজকে আমাকে পরানো হয়েছে হোয়াইট কালারের মতো গোল্ডেন স্টোন বসানো শাড়ি, কিন্তু স্টোনের কারণে শাড়িটা প্রচুর ভারী, ক্যারি করতে সমস্যা হচ্ছে আমার। ঠোঁটে ডার্ক কালারের লিপস্টিক, মুখে ভারী মেকআপ, সম্পূর্ণ ডানাকাটা পরীর মতো লাগছে। ইভানও কম না, সাদা কালারের পাঞ্জাবি, গলার দিকে হোয়াইট প্লাস গোল্ডেন স্টোন দিয়ে কারুকাজ করা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। সেই লাগছে ইভানকে। আমি তো শুধু ইভানকেই দেখে চলেছি। ইভান কথা বলছে অনেকের সাথে, হাগ করছে, আবার মাঝে মাঝে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর আমি চরম বিরক্ত হচ্ছি, কারণ সবাই আমার সাথে ছবি তুলতে ব্যস্ত। কখনো তো বলছে এই দিকে তাকাও, তো কখনো ওই দিকে। আমি তো নিজেকে নিজে মনে হচ্ছে বিশ্বের 8তম আশ্চর্য বস্তু। একটু পর ইভান এসে বসলো আমার পাশে। এখন আর আমার কোনো প্রকার খারাপ লাগছে না। ক্যামেরাম্যান এসে আমাদের পিক তুলতে লাগলো এক এক স্টাইলে। তারপর অনুষ্ঠান শেষে আমি আর ইভান সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম। অংশও সাথে আসতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে তা হয়ে ওঠেনি। আমি আজকে খুব খুশি, কারণ নিজের বরের সাথে আমি আজ অনেক পিক তুলেছি। আমি মুচকি মুচকি হাসতে হাসতে ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম, আর ইভান আমাকে হাসতে দেখে সে ঠিকই বুঝতে পারলো এই হাসির কারণ সে নিজে। কিন্তু ইভানটা ইভানই, সে লাফ দিয়ে খাটের মাঝখানে দাঁড়িয়ে পড়তে লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে উঠল। আমি তো আজকের কথা ভেবে ব্লাশিং করছিলাম। ঠিক তখনই আমার হুতুম প্যাঁচা বিছানার মাঝখানে দাঁড়িয়ে পড়তে লাগলো লা হাওলা। কি হলো আবার ওনার? আমি বললাম, কি হয়েছে, এমন করছেন কেন, নিচে নামেন। সে এমন একটা কথা বলে যা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। সে বলছে, এই দুষ্টু পেতনি দূর হয়ে যা, আর আমার ফরিদাকে রেখে যা। মানে কি সব বলছে? আমি বললাম, কি বলছেন আপনি, আজব, ভূত পেতনি কি বলছেন? ইভান একটু চুপ করে থেকে আবার বলল, ও এর মানে ফরিদা আপনাকে পেতনিতে ধরেনি? তাহলে ওয়াশরুম থেকে আসার সময় হাসছিলেন কেন? এবার আমি বুঝতে পারলাম সে কেন এমন রিয়্যাক্ট করছে। আমি আস্তে করে সোফায় গিয়ে বসিয়ে বললাম, আপনাকে ডক্টর কে বানিয়েছে বলুন তো, আমাকে একটু বলবেন প্লিজ। ইভান একটু ভাব নিয়ে বলল, ডক্টর হতে গেলে অনেক পড়তে হয় বুঝছেন। আমি বললাম, পড়তে পড়তে আপনার ব্রেনের 420 নাম্বার তারটাও ছিঁড়ে গেছে, আপনাকে ডক্টর দেখানো উচিত। কালই আপনাকে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে যাব আমি। ইভান বুঝতে পারিনি আমি এমন কিছু বলবো। ইভান কিছু বলতে যাবে তখনই আমার ছোট বোন আমাদের রুমে নক করে নিচে খেতে যেতে বলল। খাওয়ার মাঝখানে ইভান ফরিদা বলল, মানে ফরিদা না, ফরিদা, কাজের মেয়েকে বলল। ফরিদা, তোমার হাতে রান্নাটা খুব ভালো। আমি বলে উঠলাম, আমি কখন রান্না করলাম? আমার ছোট বোন ফরিন পানি খাচ্ছিল। আমার কথা শুনে সব পানি মুখ থেকে ছিটে পড়িয়ে পড়লো আমার মুখে আর জামায়, কারণ সে বসেছিল আমার বরাবর। আর খাবারগুলোর কথা নাই বা বাড়ি দিলাম। আর সবাই আমার মুখের দিকে একবার তো একবার তাকাচ্ছে ফরিনের দিকে। ফরিন আমাকে বলল, সরি ফরিদা, আর সবাই একসাথে জোরে হেসে দেয়। আমার এতটাই খারাপ লাগছে, খাবার দাবার ছেড়ে চলে এসলাম। আর এভাবেও আসতে হতো, আমার জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে, তাই সেটা পাল্টে নিলাম। দেখি ইভান বিছানায় শুয়ে আছে আর গেমস খেলছে। আমি তার দিকে এক পলক তাকিয়ে চলে এলাম ব্যালকনিতে। যদিও গাড়ির আওয়াজে ভরপুর, তাও ভালোই লাগছে পরিবেশটা। যাই হোক, আমি তো আর তাকে জ্বালাবো না। রুমে গিয়ে আলমারি থেকে আর একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে কিছু বলতে যাবে তখনই আমি রুমের লাইট অফ করে দিই। কথাই বলবো না, তোর সাথে হুতুম প্যাঁচা। ইভান বুঝতে পারলো বেশি বেশি হয়ে গেছে, বউ তার রাগ করেছে। সকালে যখন আমার ঘুম ভাঙে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, কিন্তু আমার তো মনে আছে আমি সোফায় শুয়েছিলাম। এখানে কিভাবে এলাম? আর এটা আমি কি ঝরিয়ে ধরে শুয়ে আছি? চোখ খুলে দেখি আমি আমার পাতিহাঁস মানে আমার হুতুম প্যাঁচাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার মতে এই নিরামিষ নামক প্রাণী তো ইহত জিন্দেগিতেও আমাকে এখানে আনবে না। তাহলে কি আমি একাই চলে আসছি রাতেই? যাই হোক, এখন আমাকে উঠতে হবে এই হুতুম প্যাঁচা ওঠার আগে।
আমি উঠতে যাব তখনই আমার পাতিহাস মানে আমার হাজব্যান্ড ফজল হুতুম পেঁচাটা আমাকে জড়িয়ে ধরে। ঘুমের ঘোরে তাই এমন করছে, নয়তো এই নিরামিষ আমাকে জড়িয়ে ধরবে জীবন নেও না। যাই হোক, এখন আমাকে উঠতে হবে। তাকে হালকা ধাক্কা দেওয়াতেই সে জেগে যায়। এই রে, এখন আমার কি হবে? আমাকে তো চালিয়ে মারবে। সে দেখে আমি তার দিকে ঝুঁকে আছি। হুতুম পেঁচাটা সেটা দেখেই ধরফড়িয়ে উঠে বসে আর আমার দিকে তাকিয়ে বলে, আমার মতো নিরীহ অবলা একটা ছেলেকে আপনি এর সুযোগ নেবেন? ভাবিনি আমি। কি করে পারলেন এমনটা করতে? আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? ইভানের এই রকম কথা শুনে আমি তো আমার মধ্যেই নেই। মানে এইটা কি আদেও পুরুষ নাকি? আমি ওনাকে থামিয়ে দিই, বলি, ওয়েট ওয়েট ওয়েট, বাজে বকা বন্ধ করেন। কিছু করিনি আমি, হ্যাঁ? আর উল্টে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই আপনাকে সরাতে গিয়ে এমনটা হয়েছে। ইভান আমার দিকে চোখ ছোট ছোট করে বলে, সত্যি তো? আপনি আমার ভার্জিনিটি লুটে নেননি তো? আমি এবার রেগে গিয়ে পাশে থাকা বালিশটা নিয়ে ইচ্ছে মতো ওনাকে মেরে বললাম, তোকে আমি মেরেই ফেলবো হাঁদারাম হুতুম পেঁচা, তুই জীবনেও ভালো হবি না। এক চোট বকে ব্ল্যাঙ্কেটটা তার মুখে ছুঁড়ে দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। আর ওইদিকে ইভান কিছু সময় চুপ করে থেকে হেসে দিল আর বলতে লাগলো, কি বাজি, যাই হোক আমারই তো বউ, কিন্তু আমি ডক্টর না হয়ে অ্যাক্টিং করলে বেশি ফেমাস হতাম। বলে আবার শুয়ে পড়লো আর রাতের কথা ভাবতে লাগলো। রাতে আমি ঘুমানোর পর ইভান গিয়ে আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। সারা রাত এক প্রকার নির্ঘুমে কাটিয়ে দেয়, কারণ সে শুধুই দেখেছে তার ফরিদাকে। এক পর্যায়ে সেও ঘুমিয়ে পড়ে। সকালেও ইভান ফরিদার আগেই উঠে ওকে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিজের হাতের আঙুল দিয়ে আমার গালে আঁকিবুকি করতে থাকে, আর তখনই আমি জেগে যাই আর ইভান ঘুমের ভান ধরে। আমার সব কথাই সে শুনেছে আর নিজের হাসিটা অনেক কষ্টে চেপে রেখেছিল। কিছু সময়ের মধ্যেই আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। পরনে আমার লাল টুকটুকে শাড়ি, গলায় আর কানে ইভানের দেওয়া দুল আর চেন, আর ভেজা চুলে অসম্ভব ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে আমাকে। ইভান ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে উঠে বসে আর আমাকে এই রূপে দেখে মনে মনে বলে, রেড রোজ। ইভানকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমি বললাম, কি হয়েছে? ইভান চোখের ইশারায় না করে তারপর নিজেকে সামলে ওয়াশরুমে চলে যায়। আর ওদিকে চলছে আমার মাথায় অন্য চিন্তা। আমি নিচে চলে যাই, গিয়ে দেখি ফরিদা আর আমার মা সব প্রায় করেই ফেলেছে। আমি বললাম, মা, কফিটা আজ আমি বানাবো। আমি কফি বরাবরই ভালো বানাই, টুকটাক রান্নাও করতে পারি, তাই আর মা তেমন আপত্তি জানালো না। আর আমি পাকা হাসি দিই। খাওয়া শেষ, সবাই যে যার মতো। আমার মা গেছে বাবাকে ভার্সিটির জন্য তৈরি হতে সাহায্য করতে, আর ফারিন ব্রেকফাস্ট করে স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর ফরিদাকে পাঠিয়েছি বাগানে পানি দিতে। আর আমি কিচেনে যাই কফি বানাতে। আমি আগের থেকেই ফ্রিজ থেকে করলা বের করে সেটা ব্লেন্ডারে ফেটে নিলাম, আর তারপরে সেটার জুসটাকে অনেক সুন্দরভাবে মিশিয়ে দিলাম ইভানের কফির গ্লাসে। তারপর বাবার কফিটা দিয়ে আসি তার রুমে। আমি ইভানের সামনে গিয়ে মুচকি হাসি দিয়ে কফির মগটা বাড়িয়ে দিলাম। ইভান কেন যেন এই হাসিটা ভালো ঠেকছে না, সে সেটা নিলেও খেতে চায় না। আমি বললাম, ভয় লাগছে? তাহলে আমারটা নিন। নিজের কফির মগটা এগিয়ে দিলাম। ইভান কিছু বলল না। তারপর তার কফির মগটা মুখে দিতেই ফেলে দিল ফ্লোরে, আর মগটা রেখে দৌড়ে গেল ওয়াশরুমে। মুখ সম্পূর্ণ তিতাতে ভরে গেছে। আর ওইদিকে আমি বিজয়ের হাসি দিয়ে মনে সুখে কফি খেতে খেতে ফরিদাকে বললাম রুমটা পরিষ্কার করে দিতে। আর ইভান বেচারা চোখ দিয়ে পানি বের হয়ে যাবার উপক্রম। ইভান বলল, পরিণাম তোমাকে ভুগতে হবে ফরিদা। কিছু সময় পর ইভান নিচে নামতে নামতে ফরিদার আম্মুকে দেখে বলল, আম্মু, আমি বাইরে যাচ্ছি, দুপুরে এসে লাঞ্চ করব। আর ফরিদা কোথায়? আম্মু বলল, হয়তো ওর বাবার লাইব্রেরিতে। তুমি যাও বাবা, আমি বলে দেব। ইভান চলে যায়। তার প্ল্যান মোতাবেক ঠিক ঘন্টা দুয়েক পর ফিরে আসে। কিন্তু আমি এখনও আমার বাবার লাইব্রেরিতে বসে বই পড়ছি। অনেক কল্পপ্রেমিক আমি। ইভান এসে রুমে চলে এলো। মূলত সে গিয়েছিল বাজারে ড্রাগ ব্লু রং কিনতে, আর জামাই হিসাবে কিছু বাজারও করেছে, আর সেটা তার শাশুড়ি মার হাতে ধরিয়ে দিয়ে এসেছে। এসে আমার টাওয়ালে রংটা লাগিয়ে দেয়, আর টাওয়ালটা ব্লু কালারের। কারো বোঝার সাধ্য নাই।
ইভান ওইটাকে অনেক সুন্দর করে নিয়ে রেখে দেয় আর মনের সুখে চলে যায় গোসল করতে। যা আজকে হুট করে গরম পড়েছে। আমি 2টার দিকে লাইব্রেরি থেকে বেরিয়ে আসি আর গরমের কারণে হাত মুখ ধুয়ে আসি। ইভান বিছানায় শুয়ে শুয়ে ললিপপ খাচ্ছে আর ফোন টিপছে, মাঝে মাঝে আমাকেও দেখছে। আমার তো অবাক লাগছে, সকালের জন্য আমি সরি বলিনি, তাও ইভান কিচ্ছু বললো না। আর এতটা সময় হওয়ার পরও আমার খোঁজ নেয়নি। হয়তো রেগে আছে, হয়তো একটু বেশি বেশি করে ফেলেছি। এগুলো ভাবতে ভাবতেই আমি তোয়ালে নিয়ে নিজের মুখ মুছতে লাগলাম আর ইভানের হাসি চওড়া হতে লাগলো। একসময় আমি ড্রেসিং টেবিলের সামনে আসি মাজা ঘষা করার জন্য। প্রথমে আমি খেয়াল না করলেও একটু পর যখন আয়নায় নিজের মুখ এমন অবস্থা দেখলাম, জোরে চিৎকার দিলাম। কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়াতে সেটা বাইরে যায় না। আর ওদিকে ইভান বিছানায় ঘোরাঘুরি খাচ্ছে আর বাচ্চাদের মতো হাসছে। আমি বললাম, এটা আপনার কাজ তাই না? ইভান কোনো মতে বলে উঠল, ইট মারলে পাটকেল তো খেতে হয়, বলেই হাসতে লাগলো। আমিও বললাম, আপনি একটা জঘন্য, বলে আবার পা বাড়ালাম ওয়াশরুমের দিকে। আর ওইদিকে ইভানের তো হাসি তো থামছেই না, কোনো রকম রঙগুলো উঠেছে, মুখে এখনও নীলচে ভাবটা আছে। যাই হোক, এখন আর আমি কিছু বলবো না, পরে শোধ তুলবো তোমার থেকে হুতুম প্যাচারটা। আজ বিকালে আবার আমরা ফিরে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাই। আম্মু আর ফরিন অনেক জিজ্ঞাসা করেছিল মুখ এমন নীল কেন। আমি কথা ঘুরিয়ে ফেলেছি। এবার অবশ্য আমি বিছানায় শুই, সেও এসে আমার পাশে শুই। তাই দেখে আমি আমার পাশ বালিশটা মাঝখানেই রেখে দিই। যাই হোক, বিকালের দিকে নামলো ঝুম বৃষ্টি। হয়তো সকালে এর জন্যই অত গরম ছিল। বৃষ্টির কারণে তাই আমরা আজ আমাদের বাড়িতে যাওয়া হলো না। রুমে এসে দেখি ইভান মুখ ভারী করে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসে বললাম, কি হয়েছে? ইভান আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না, মাথাটা প্রচুর ধরেছে। আমি বললাম, কেন? মাত্রই তো ঘুম থেকে উঠলেন। ইভান এখন কিভাবে বলে রাতে তার ঘুম হয়নি, আর এখন আমার রুমে পায়চারি করাতেও তার ঘুম ভেঙে গেছে। ইভান কিছু আর বলল না। তা দেখে আমি বললাম, আপনি যদি চান আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতে পারি। ইভান যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। সে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও খুব যত্নে নিজের হুতুম প্যাঁচার সেবা করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক পর আমি জোরে জোরে ইভানের মাথার চুল ধরে টান দিতে লাগলাম। ইভান তো আম্মু বলে উঠে বসলো। আমি আমার বত্রিশ পাটি দাঁত বের করে বললাম, রিভেঞ্জ নিলাম। ইভান বলল, তারপরেও ধন্যবাদ। তখনই দরজায় নক করে ফরিন। আমি গিয়ে দেখি ফরিন এসেছে। পিছনে ফরিদার হাতে ট্রে, সেখানে বিকালের নাস্তা আর চিপস আর চকলেট, আর ফরিনের হাতে লুডো। আমার আর বুঝতে বাকি রইল না ফরিন এখন লুডো খেলতে এসেছে। ইভানেরও এখন ভালো লাগছে, সেও অ্যাড হলো। ইভান অনেকবার আমাকে ছাড় দিয়েছে, আর শেষে আমি জিতে যাই। আর সেই খুশিতে ইভানকে জড়িয়ে ধরে কিস করে দিই। আর ফরিন তো লজ্জায় দৌড় দিয়ে বাইরে চলে যায়। আমি যখন বুঝতে পারলাম আমি কি করে ফেলেছি, এদিক ওদিক তাকিয়ে সরি বলে দৌড় দিলাম। ইভান কিছু সময় চুপ থেকে মুচকি হাসি দিল আর বলল, ফরিদার ফার্স্ট কিস ইভানের নামে লেখা হয়ে গেল। বিকেলে বৃষ্টি হওয়ার ফলে এখন বেশ ঠান্ডা লাগছে, আর বিকেলে সেই সময়টার কথা ভেবে প্ল্যানিং করছি। দিনটা সুন্দর করে আমার ডায়েরির পাতায় লিখে রাখবো। কিন্তু এটা কেমন হলো? শুনেছি ছেলেরা নাকি আগে কিস করে, কিন্তু আমি মেয়ে হয়ে তো কি হয়েছে? মেয়েরা ছেলেদের থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। যা করছি ভালোই করছি। আমার পাতিহাস, আমার হুতুম প্যাঁচা, আমারই তো সব। একটা কিসই তো করছি, এ নিয়ে তো ভাবার দরকার নাই। কিন্তু এখন আমার কালা গরম পানি মানে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে। তাই ড্রয়িং রুম থেকে দৌড়ে গেলাম কিচেনে আর বানাতে লাগলাম আমার কফি। কি যে সুন্দর সুবাস! যাই হোক, কফি তো বানালাম সবার জন্য, সবাইকে দিয়েও আসলাম। শুধু বাকি আমি আর আমার মানে আমার নিরামিষ নামক হুতুম প্যাঁচাটা। যাই হোক, লজ্জা শরমের মাথা খেয়ে রুমে গেলাম। দেখি ফোনে কি যেন করছে। আমাকে দেখে ফোনটা রেখে দিয়ে আমার দিকে মনোযোগ দিল। ব্যাপারটা আমার ভালোই লাগছে। আমি কফির মগটা তার দিকে এগিয়ে দিই, কিন্তু সে বলে, আপনি আবার কিছু মিশিয়ে নিয়ে আসছেন। আমি দুই দিকে মাথা নাড়ালাম, যার মানে না, একদমই না। কিন্তু তাও সে পুরো কুচকালো। আমি মনে মনে বললাম, নে নে খা না, হুতুম প্যাঁচা, তোর পেটে সহ্য হবে না এইসব। সকালে তিতা করল্লা খাওয়াইছি বলে এখনো খাওয়াবো।
আমি আমার কফির মগে চুমুক দিলাম। উনি হুট করেই আমার মগটা হাতে নিয়ে বলে, আমি এটা খাবো, আপনি আমারটা খান। এর মানে আমি ঠিকই বুঝতে পেরেছি বেটা। ওফ সরি, হুতুম বেচা, ভয়ে ছিল। যাই হোক, খাও। শুনেছি খাওয়াটা খেলে নাকি মহব্বত বাড়ে। দেখি আমাদের ব্যাপারটা কি হয়। আল্লাহ, তুমি এই নিরামিষটাকে হেদায়েত দান করো। সবাই আমিন বলেন তো। নয়তো আল্লাহ আমার দোয়া কেমনই কবুল করবে। ইভান কফির মগটা নিয়ে কফি খাচ্ছে আর এক হাতে দিয়ে ফেসবুকে স্ক্রলিং করছে। মাঝে মাঝে আমাকেও দেখছে। আমার এত সময় খুশি ছিল যখন দেখি ইভান ফোন নিয়ে বসে আছে, তখনই আমার মাথায় আস্ত একটা তাল গাছ ভেঙে পড়ে। কি খারাপ! মনে মনে তারিফ করতে না করতেই সে নিজের রূপ দেখানো শুরু করেছে। হারামি, বিয়ের পর বউর সাথে ভালো করে কথা পর্যন্ত বলিস না, এখন এত সুন্দর একটা মুহূর্ত, তাও সে ফোন নিয়ে বসে আছে। ধুর, আর বললেও কি হবে, এ তো নিরামিষ নামক হুতুম প্যাঁচা, তাই এর মনের মধ্যে ফিলিংস বলতে কিচ্ছু নেই। ফাউল একটা। মনে তো যাচ্ছে ক্লাসের কফি তার মাথায় ঢেলে দিই। বেয়াদবের আছাড়ি একটা। ইভান জানতো যে আমি এবার কিছু মিক্স করিনি, কিন্তু সে চাচ্ছিল আমার খাওয়া কফিটাই খেতে, তাই এত নাটক করে। আর এখন সে বুঝতে পারছে আমি তার সাথে গল্প করতে চাই, কিন্তু সে নিজে থেকে কিচ্ছু বলবে না। আমি কফি শেষ করে বললাম, আপনার খাওয়া হয়নি? ইভান কফিটা একদম চেটেপুটে শেষ করে তারপর কফির মগটা এগিয়ে দেয় আমার দিকে। আমি বললাম, গ্লাসটা রাখছেন কেন? এটাও ব্লেন্ড করে দিই, খেয়ে ফেলেন। বলেই চলে যাই। আর ইভান তো হাঁ হয়ে আছে। আমি কি বললাম সেটাই বোঝার চেষ্টা করছে। ইভান একা একা বোর ফিল করছে। আমিও সেই কখন গেছি। ইভান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে অনেক কসমেটিক, হেয়ার ব্যান্ড, হিজাব পিন, 3-4টা ফাউন্ডেশন, কনসিলার, কাজল, আরও কত কি। ইভান একটা ফাউন্ডেশন নিয়ে দেখতে থাকে। তখনই আমি রুমে আসি আর দেখি ইভান কি যেন করছে, তাও আমার চ্যান্টুসগুলোর সাথে। আমি তো জলদি গিয়ে ইভানের হাত থেকে সেটা নিয়ে বললাম, এই আপনি কি করছেন এগুলোর সাথে? ইভান তখন বলল, ভাবছি দেশে আর কয়দিন পর আটা ময়দার অভাব পড়বে, যেই হারে আপনারা আটা ময়দা মাখেন। আমিও ভেঙচি কেটে বললাম, আপনি মেবি নকল ডাক্তারি পাস করেছেন। ইভান আমার কথা শুনে বলল, কেন, আপনার এমন মনে হওয়ার কারণ? আমি ফাউন্ডেশনটা রাখতে রাখতে বললাম, যেখানে আপনি মেকআপকে আটা ময়দা বলেন, সেখানে তো এটাই প্রমাণ হয় আপনি কিচ্ছু পারেন না। বলি আমি দৌড় দিলাম। ইভান তবে রে বলে আমাকে ধরার জন্য পিছন পিছন দৌড়াতে লাগলো। শেষে যখন আমি রুমে দরজা খুলে যাই, কিন্তু বাইরে যাবার আগে ইভান আমাকে ধরে ফেলে আর দরজার সাথে চেপে ধরে। অ্যাট দি মোমেন্ট ফরিন দরজা খুলে ফেলে। সে এসেছিল আমাদের খেতে ডাকতে, আর এমনি আমি ঠাস করে ফ্লোরে পড়ে যাই। আর আমাকে পড়তে দেখে ফরিন সাইড হয়ে যায় আর আমি পড়ে যাই, আর তার উপর ইভানও। আমার কোমরে হালকা ব্যথা পাই। ইভান আর আমি মোটেও এই পরিস্থিতিতে পড়বো ভাবিনি। ফরিন এই দিক ওই দিক তাকিয়ে বলে, সরি সরি সরি, আম্মু খেতে ডাকছি, ভুলেই নিচে নেমে গেল। ইভান উঠে দাঁড়ায় আর আমাকেও তোলে। তারপর দুজনে নিচে যাই, কিন্তু বিকালের নাস্তা, তারপর কফি খাওয়াতে এখন আমার আর ইভান দুজনেরই পেট ভরা, তাও কোনো রকম খেয়ে নিলাম। আর ফারিন তো মুখ টিপে টিপে হেসেই চলেছে। ইভান ফারিনকে উদ্দেশ্য করে বলে, কি শালিকা, এত মুচকি মুচকি হাসির কারণ কি? ফারিন দুষ্ট হাসি দিয়ে বলে, আরে জিজু, আমি রোজ আর জ্যাকের কথা ভাবছি, কি রোমান্টিক জুটি, তাই না? ইভান খেতে খেতে বলে, টাইটানিক দেখছো? ফারিন হক চকিয়ে বলে, আরে না না, আমি তো আমাদের স্কুলের পাশে কলেজের বড় আপু আর ভাইয়ার কথা বলছি। ফারিন আর কিছু বলল না, খাওয়াতে মনোযোগ দিল। ইভান বলল, জ্যাক, বেশ তো নামটা। আমি আর না পেরে হু হু করে হেসে দিলাম। সবাই খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফারিন বলে, আপু তোর কি হয়েছে, হাসছিস কেন? ভূত টুত ধরছে নাকি তোকে? ইভান তখন সেই কথা শুনে বলে, হ্যাঁ আমারও তাই মনে হয়, কালকে ওয়াশরুম থেকে বের হওয়ার পরেও হাসছিল, কি ভয়ঙ্কর হাসি, আল্লাহ। আমি তো অবাক, মানে আমি কি করলাম? আমি রাগে চোখে ইভানের দিকে তাকিয়ে চোখের ইশারায় বললাম, একবার উপরে চলে, তারপর বোঝাচ্ছি মজা। তখন আর আমি ইভানকে কিছু বললাম না। খাওয়া শেষে ইভান রুমে প্রবেশ করে, অমনি আমি দরজার বন্ধ করে ইভানের কাঁধে ভাও বলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ইভান কিচ্ছু বলে না।
তাই আমি বললাম, ভয় পাননি? ইভান আমার কথা শুনে বলে, না, আমি জানি আমার একটা বাদুর বউ আছে। আমি ইভানের কথা শুনে বললাম, আমি বাদুর হলে আপনি হুতুম পেঁচা। এখন শাস্তির জন্য তৈরি তো? ইভান আমার কথা শুনে মুচকি হেসে বলে, কি শাস্তি? আমি আর কিছু না বলে তার ড্রেসিং টেবিল থেকে চিরুনি আর বেশ কয়েকটা ক্লিপ আর রাবার ব্যান্ড নিয়ে আসি। তা দেখে ইভান বলে, নো। আমি তখন বললাম, ইয়েস। ইভান না বলে, কিন্তু আমি জোরাজোরি করতে সে আর পারল না। তার মাথায় উৎপত্তি ঘটে ছোট্ট ছোট্ট 3টা তাল গাছে। আমি ইভানের মাথায় 3টা ঝুঁটি করে আর ক্লিপ লাগিয়ে দিই আর বলি, কত কিউট লাগছে, ওয়েট, পিক তুলবো, নড়লে টোটাল লিপস্টিক লাগিয়ে দিব, খবরদার। ইভান নিজের বউকে এই কয়দিনে ভালোই চিনেছে, এটা তার জন্য ব্যাপারই না। তারপর আমি বেশ কয়েকটা পিক তুলে নিলাম আর ফেসবুকে আপলোডও করে দিলাম। আর ইভানকে বললাম, এই যে আপনার ফেসবুক আইডির নাম কি? হুতুম পেঁচা, তারপর নিরামিষ, সব দিয়ে খুঁজেছি, পাইনি। ইভান আমার কথা শুনে বলল, আমি হুতুম পেঁচা, নিরামিষ? কালকে রিমোট নেওয়ার সময় কি যেন বলছিলেন? ও হ্যাঁ, আমাকে একটু টাইম দেন, আমি এসবের জন্য প্রস্তুত না। আমি তখন আমতা আমতা করে বললাম, যাই হোক, ঘুমান। বলি আমি উঠতে যাব, তখনই ইভান আমার হাত ধরে। ইভান আমার হাতটা ধরে তার কাছে নিয়ে বসিয়ে দেয় আর বলে, হুতুম পেঁচারা রাত জাগে, আপনি জানেন তো? আমি হাসি দিয়ে বললাম, এর মানে আপনি স্বীকার করছেন যে আপনি হুতুম পেঁচা? কি যে শান্তি লাগছে। আমার কথা ইভান বোকা বনে গেল। এই মেয়ের সাথে কথাই পারা যাবে না বাপু, বড্ড চালাক। ইভান আমাকে উদ্দেশ্য করে বলে, তো আপনি কলেজ জয়েন করবেন কবে থেকে? কথাটা শোনার সাথে সাথেই আমার মাথায় আস্ত একটা বাস এসে টুস করে পড়লো বললে ভুল হবে, আমাকে চাপা দিল চলিত ভাষায়। এখন স্বাদ নিভানা সাথিয়ার মতো যে ধুমতানা মিউজিকটা বাজতো, আমার মনে হচ্ছে ঠিক আমার সাথে তেমনই। আমি বিয়েতে রাজি হলাম কেন? এই কলেজকে তো ডিভোর্স দিয়ে দেবো ভাবছিলাম, আর এই উনি তো তার সতীনের কাছে আমাকে দিয়ে আসতে চাই। আমার স্বপ্ন ছিল বিয়ে হয়েছে, সংসার করব, 10-12টা বাচ্চা কাচ্চা হবে, ওদের মানুষ করব। কিন্তু এই নিরামিষ নামক হুতুম পেঁচা আমার সুখ থেকে সইল কই? আমি ওকে বললাম, জানি না। বলি রুমের লাইট অফ করে সোফায় দিকে পা বাড়াতেই সে এসে আমাকে বলে, সোফায় শুলে অজ্ঞানটাই পাঠাবো, বিছানায় শোবেন, চলেন। আমি ইভানের দিকে সরু চোখে তাকিয়ে বললাম, আপনি তো চাইতেন, তো সমস্যা কই? আমি এখানে শুতে পারবো। ইভান আমার কথা শুনে বলল, ওকে, পারলে শুয়ে দেখান। বলি ওয়াশরুমের দিকে গেল আর এক মগ পানি নিয়ে হাজির। আমি তো এক দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে বললাম, আমি তো মজা করছিলাম, তুমি আমার কিউট হুতুম পেঁচা নিরামিষ পাতি হাঁস, আমার তার ছিঁড়া হাসব্যান্ড। প্লিজ এই ঠান্ডার সময় আর পানি নিয়ে গোসল করতে আমি চাই না। ইভান তো আমার কথা শুনে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না, এটা আদর করে ডাকা ছিল নাকি ইনডিরেক্টলি অপমান করা। ইভান কিছু না বলে চলে গেল আর পানিটা রেখে চলে আসে। আবার বৃষ্টি শুরু, বাইরে ঝড় বাতাস বইছে তীব্র গতিতে। বাতাসের কারণে ব্যালকনির দরজাটা খুলে যায়। আমি চাই ওটা লাগাতে, কিন্তু দরজা লাগানোর সময় ভুলবশত আমার হাত কেটে যায়। আমি চোখ মুখ খেঁচে বন্ধ করে, আহ আম্মু! আমার চিৎকার শুনে দৌড়ে আসে ইভান। আমি তাকিয়ে আছি আমার কাটা হাতটার দিকে। সে কিছু সময় আমার হাতটার দিকে তাকিয়ে থেকে পড়ল, গাধা নাকি তুমি? দেখে কাজ করতে পারো না? পারো তো শুধু নাচতে। তার মুখে তুমি ডাকটা আমার ভালোই লাগছে, কিন্তু বকাটা আমার পেটে হজম হলো না। আমার আবার সব কিছু হজম হয় না। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ইচ্ছে করে করিনি, বকা দিবেন না বলে দিলাম। ইভান আমার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, চুপ পাজিমি, ফার্স্ট এড বক্স কোথায়? আমি ভাব নিয়ে বললাম, দরকার নেই, আমি নিজেই করতে পারবো। বলে যেতে নিলে সে আমাকে অবাক করে দিয়ে কোলে তুলে নিল আর বিছানায় বসিয়ে দিয়ে বলল, যেটা আস্ক করেছি সেটা বলো। আমি তখন তাকে বললাম, কোথায়? তারপর সে সেটা নিয়ে এসে আমার কাছে বসলো, তুলে স্যাভলন লাগিয়ে দিয়ে চড়ে চড়ে আমার হাতের রক্তগুলো পরিষ্কার করতে থাকে। এর মানে সে বেশ রেগে আছে। তারপর হাতে ব্যান্ডেজ করে দিয়ে বক্সটা জায়গা মতো রেখে এসে লাইট অফ করে শুয়ে পড়ে। কি রাগ রে বাবা! হুতুম বেচারা বুঝি রাগও করে? আমারটা করে।
আজকে জানলাম। যাই হোক, দিলাম এক ঘুম। তারপরের দিন সকাল সকাল উঠে এসে কোনো রকম খেয়ে আমাকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে যায়। কি অদ্ভুত তাই না? আমাদের জীবন যেমন আল্লাহর উপর নির্ভর, কিছুটা ডক্টরের উপরও নির্ভর। যেমন একটা ভুলের কারণে রোগীর জীবনও যেতে পারে, আবার তাদের কারণে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে নিজ আপন মানুষদের কাছে। সারাটা দিন কাটলো আমার এইটা ওইটা করে। ইরিনের আর অংশের সাথে আমার বেশ ভাব হয়ে গেল। বাড়ির সবাই তো আমাকে পছন্দ করেই এনেছে। গিয়েছিলাম রান্নাঘরে, মা বললো যে বিকালে কিছু বানাতে, আমার রান্না করতে হবে না। ভাবা যায় এগুলা? মানে কেমনি? আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি মা হবে রিনা খানের মতো, এটা দেখি কত ভালো। আর ইভানের চাচির কথা তো না বললেই না, সেও আমাকে বেশ পছন্দ করেছেন। কিন্তু সারাদিনে আর হুতুম পেঁচার খবর নাই। বললে কি হবে, ব্যস্ত মানুষ, ডক্টর বলে কথা। ওপর দিকে রাগে ফুলছে ইভান আর ভাবছে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। বরকে একটু ফোন করে বলবে তো আপনি কিছু খেয়েছেন, না খেলে সময় করে খেয়ে নিন। আবার আমাকে বলে নাকি আমি নিরামিষ নামক হুতুম পেঁচা। বাসায় যাই, দেখাবো মজা ফরিদা। বিকেলের দিকে রান্নাঘরে যাই আমি। কি রান্না করব ভাবতে ভাবতে আমার দিন পার হয়ে যায়, মানে বিকাল পার হয়ে যায়। যাই হোক, সব কিছু বাদ দিয়ে পায়েস বানালাম। ইরিনের কাছ থেকে জেনেছি তার পায়েস নাকি খুব পছন্দের, তার জন্যই আমার এত কষ্ট। এবার তার কাছে ভালো লাগে, আমি আমার জীবনকে ধন্য মনে করব। কিন্তু তার আসার এখনও কোনো নামগন্ধ কিছুই নেই। ছাদটা সাজানো হচ্ছে, রাতে বারবিকিউ পার্টি হবে। আর সন্ধ্যার দিকে ইভানের খালাতো ভাই বোন আর ফুপির ছেলে মেয়েরা এসেছে। সবাই একসাথে বসে গল্প করছি, আর সামনে চিকেন রেডি করছে আম্মু আর কাকিমা। সবার সাথে আমার ভাব হলেও মীরা মানে আমার খালা শাশুড়ি মেয়ে আমাকে তেমন একটা পছন্দ করেনি। গাড়ির আওয়াজে আমি দৌড়ে রেলিংয়ের কাছে গেলাম, দেখি আমার উনি এসেছেন, মানে আমার হুতুম পেঁচা, মানে পাটি হাঁস। আমি আম্মুকে বলে নিচে গেলাম আর দরজাটা খুলে দিলাম। সে আমার দিকে তাকিয়ে আমাকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। আমি ভাবছি কী হলো এটা। আমি তার পিছন পিছন রুমে গেলাম। সে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। এমন করছেন কেন উনি? আমি কিছু না বলি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসার পর আমি তাকে বললাম, চলেন খাবেন। ইভান আমার দিকে তাকিয়ে বলে, আমার খবর না রাখলেও তোমার হবে, সারাদিন একটা ফোন পর্যন্ত করনি। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। সে আমার তাকানো দেখে বলে, কি হয়েছে, এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছো কেন? আমার কি নতুন কান আর চোখ গজিয়েছে নাকি? আমি হাসি দিয়ে বললাম, না, আপনাকে এইভাবেই কিউট লাগে। আর আমার ফোনে তো আপনার নাম্বার সেভ করা নাই, কিভাবে কল দিব বলেন? ইভান বলে, ঠিক আছে ঠিক আছে, বাসার আর সবাই কই? তাদের কাছে চাইলেই পারতে। আমি তখন বললাম, ছাদে বারবিকিউ পার্টি করবে সবাই, চলেন। আপনার আন্টি আর ফুফিও এসেছে। সে বলে সে যাবে না, আর আমাকে উল্টো বকে দিল। আমি এবার রেগে যাই আর বলি, একে তো নিজে লেট করে আসছেন, আবার আমাকেই বকছেন। আর আমার কাছে আপনার নাম্বার ছিল না, আর আমি নতুন, তাই কারো কাছে চাইতেও পারিনি। আর আপনি কি করছেন, বসে বসে কোন খেতে ধান কাটছেন? যত সব। বুকে তাকে ফেলে চলে আসি। কালকে থেকে শুরু করছে এমন করা। ছাদে গিয়ে বসে পড়লাম, কিন্তু কিছু সময় পর সেও চলে এলো। সে আমার পাশে বসতে চাইলেই মীরা বলে, ইভান ভাইয়া তুমি আমার পাশে বসো। আমিও কিছু বললাম না, দেখি কি করে। বসুক যেখানে ইচ্ছে, এই মেয়ের কোলে গিয়ে বসুক, যত সব। আমি মন খারাপ করে বসে রইলাম। সবার একসাথে বলে ট্রুথ আর প্রেয়ার খেলার কথা। তারপর আমরা সবাই খেলি। আমার পালা যখন আসে আমি বলি আমি ট্রুথ নিব। মীরা আমাকে প্রশ্ন করে, এই মেয়ে, তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করছো? কথা শুনে আমার কাজ চলে যায়। আমি নিজেকে শান্ত করে উত্তর দিই, একটাও না। আর একটা কথা, মীরা হয়তো আমি আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্কের বড়, তাই ভাবি ডাকলে খুশি হব। আমার কথায় মীরা বেশ লজ্জা পায়, আর সবাই মুখ টিপে হাসছে। সে আমার দিকে তাকিয়ে কানে হাত দিয়ে ইশারায় সরি বলে। বলুক, আমার কি, আমি তো বেশ রেগে আছি। তখনও বকা দিয়েছে, আবার এখনও বসছে এই মীরা প্যারার সাথে। কিছু সময় পরেই হুতুম পেঁচার বাড়ি চলে আসলো। সে ডেয়ার পিক করলো। সবাই বলল তাকে গান গাইতে, কিন্তু সেও শর্ত দিল আমাকেও গাইতে হবে তার সাথে।
আমি রাজি না হইলেও পরে সবার জোরে জোরেতে রাজি হই। অংশ নিচে গিয়ে গিটারটা নিয়ে আসে আর দিয়ে দেয় ইভানের হাতে। ইভান গিটার নিয়ে গাইতে লাগে। রাতের বেলা আমরা বেশ কিছু সময় ছাদে ছিলাম, তারপর হালকা কিছু খেয়ে নিলাম। আর পায়েসটা ভালোই হয়েছে, সবাই ভালো বলল, কিন্তু হুতুম বাচ্চাটা কিচ্ছু বলল না। রাতটা আরও চেপে ধরলো আমাকে। আমি কালই বাবার বাড়ি চলে যাব ওই সব ভাবছিলাম, তখনই সে আমার কানে কানে বলে, পায়েসটা বেশ ভালো হয়েছে। এই কথাটাই যেন আমার কাছে অনেক ভালো লাগলো। নিমেষেই সব রাগ মাটি হয়ে গেল। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। সেও প্রতি উত্তরে মুচকি হাসি দিল। কিন্তু আমাদের এই সুখ বেশি সময় স্থায়ী হলো না। মীরা এসে ইভানের হাত ধরে বলে, ইভান ভাইয়া চলো আমরা আইসক্রিম খেতে যাই। কিন্তু ইভান নিজের হাত ছাড়িয়ে বলে, দেখ মীরা, এখন অনেক রাত হয়েছে, আমরা ঘুমাতে যাব, বাই। মনে মনে তো খুশি হয়েছিলাম, সবে মাত্র বিছানায় গায়ে দিয়েছি, অমনি দরজায় কেউ নক করে পারে তো ভেঙেই ফেলে। ইভান আর আমি চমকেই যাই। কারো কিছু হলো না তো? দরজা খুলে দেখি মীরা দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ইভানকে আর বলতে লাগি, ইভান ভাইয়া আমার তোমার সাথে ঘুমাবো, আমার ওই রুমে ভয় করছে। ইভান বলে, কেন ইতি, নাতাশা ওরা কোথায়? আর ছাড় আমাকে, আমার তো দেখে গা চলছে। মীরা বলে, তুমি তো জানোই আমি ওদের সাথে ঘুমাই না, একা ঘুমাই, কিন্তু আজ আমার অনেক ভয় লাগছে। আমি এবার আর চুপ করে থাকতে পারলাম না, বলেই ফেললাম, তোমার বোঝা উচিত এখন ইভান বিবাহিত, আর সে মেয়ে না ছেলে। তোমার যদি এতই ভয় লাগছে ইতি, ওদের রুমে গিয়ে নক করলেই পারতে। ইভান আমার দিকে চোখ পাকিয়ে আছে। সে আমাকে অবাক করে দিয়ে বলে, বিয়ে করেছি জানি সেটা আমি, কিন্তু ও তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। মীরা এখানেই শোবে, তুমি আর ও বিছানায় ঘুমাও, আমি সোফায় শুয়ে পড়ছি। আমি আর পারলাম না, কিচ্ছু না ভেবেই তাদের মুখের উপর দরজা লাগিয়ে রুম ত্যাগ করলাম। কান্না পাচ্ছে খুব। কেন এমন করেন উনি? কি করেছি? এতটা ঠান্ডা বাইরে, তারপরও আমি বাগানে এসে ঢের দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে হালকা বাতাসও বইছে। আর কিচ্ছু বলবো না। আমি কি করে বলবো? সে যে এমনটা করবে কে জানে। কিছু সময় পর আমি বাসায় চলে আসি, দেখি ইভান ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আমি তাকে কিচ্ছু না বলে পাশ কাটিয়ে চলে এলাম অন্য রুমে। রুমটা খুব বড় না হলেও বেশ সুন্দর। দরজা লক করে ঘুমিয়ে পড়লাম। ঘুম তো শুধু মুখের কথা, এমনি ঘুমের ভান ধরলাম। সকালে ঘুম থেকে আগে উঠে যাই। উপর থেকে নিচে তাকিয়ে দেখি ইভান ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে আছে। একটু পর তারও ঘুম ভাঙলো। আমি তাড়াতাড়ি সরে এলাম। নিজের রুমে গিয়ে দেখি মীরা আমার একটা শাড়ি পরছে, একটা ব্যাকলেস ব্লাউজের সাথে। শাড়িটা আমার বেশ পছন্দ ছিল, কারণ সেটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা। আমি মীরাকে বললাম, কারো কিছু পড়তে হলে যে আগে তাকে বলতে হয়, তা কি আপনার জানা নেই? মীরা আমার দিকে তাকিয়ে বলল, তো কি হয়েছে, কি করবা তুমি, কিছু করতে পারবা? তখনই ইভান রুমে আসে, দেখে মীরা শাড়ি পরছে। সে ইভানকে দেখে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কেমন লাগছে আমাকে? দেখ ভালো লাগছে না, যা। মীরা বলে, না আগে বলো তারপর। ইভান আমার দিকে তাকিয়ে বলল, অনেক ভালো লাগছে, যা এবার। আমি শুধু নীরব দর্শকের মতো চেয়ে দেখছি। এই স্টার জলসার আর ভালো লাগছে না, তাই কাভার থেকে তোয়ালে নিয়ে একটা 3 পিস নিলাম। আর শাড়ি পরবো না। মীরাও চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম। দেখি ইভান বসে আছে। আমি কিছু বললাম না। ইভান এখন নিজের খারাপ লাগছে, কালকে বেশি বেশি করে ফেলেছে। এভাবে বলাটা উচিত হয়নি তার, কিন্তু সরি যে বলবে সেই সুযোগটাও তো আমি তাকে দিইনি। আমি নিচে যাই নাস্তা বানাতে। সবাই একসাথে বসে আছে। তারপর যখন নাস্তা টেবিলে দেয়, নাতাশা বলে, ভাবি আজকে দুপুরে তোমার হাতের রান্না খাবো। কি বলিস? অংশ, ইউরিন, ইতি, মীরা, মেহেদি সবাই বলল তারা আমার হাতের রান্না খাবে। আমি আর না করতে পারলাম না। সেখানে ইভানও উপস্থিত ছিল। মীরা বলে, আমার জিরা পাখিতে সমস্যা আছে, তাই আমার জন্য যাই করবা জিরা পাখি দিবে না। আমিও কিছু বললাম না। ইভান আর আজকে হসপিটাল যাবে না, কারণ সবাই একসাথে জোর করেছে, তাই একদিন ছুটি নিল। কিভাবে করলো কে জানে। দুপুরে রান্না করলাম সবার জন্য পোলাও, রোস্ট আর মুরগির মাংসের ভুনা, সাথে সালাদ আর লাচ্ছি বানালাম। আর মীরার জন্য তরকারিতে জিরা ফাঁকিও দিলাম না। তারপর গেলাম গোসল করতে। রুমে গিয়ে দেখি ইভান নেই, হয়তো ওয়াশরুমে। পানির আওয়াজ আসছে। কিছু সময় পর সে বলল, ফরিদা তোয়ালেটা একটু দাও তো।
আমি আর এবার রাখলাম না, গিয়ে চুপচাপ তোয়ালেটা নিয়ে দরজায় নক করলাম। ইভান ভেবেছিল আমি রেগে যাব, কিন্তু আমি রাগিনি। সে দরজাটা খুলে নিজের হাত বাড়িয়ে দেয়। আমি টাওয়ালটা দিতে গেলে সে আমার হাত ধরে। কি ভাবছেন টান দিয়ে ভিতরে নিয়ে যাবে? ইহ জিন্দগিতেও এমন করতে দিব না, কারণ আমি এত ভালো না। আমি সাথে সাথেই হাতটা সরিয়ে নিলাম। দুপুরের খাওয়ার সময় সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে মীরা কাশতে শুরু করে। পানি খাওয়াতে কাজ হয় না, বেচারির চোখ মুখ লাল হয়ে যায়। দেখে তো আমার নিজেরই খারাপ লাগছে। ইভান তো নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় অনেক কষ্টে ইভান সব কিছু ঠিক করে নেয়। মীরা এখন ঘুমাচ্ছে, বাসার সবাই শান্ত হয়েছে। এখন কি অবস্থা হয়েছে মেয়েটার। ইভান আমার সামনে এসে দাঁড়ায়। আমি কিছু বলতে যাব তার আগেই একটা চর বসিয়ে দিল আমার গালে সবার সামনে। উপস্থিত সবাই তো অবাক। ইভান আমার গাল চেপে ধরে বলে, তুমি যে এতটা নীচ আগে জানতাম না। একটা শাড়ি আর কাল রাতের কাহিনীর জন্য তুমি মীরার সাথে এমনটা করলে? ওর কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার শাশুড়ি মা বলে, ইভান কি হচ্ছেটা কি? ফারিদা কি করেছে এখানে? ইভান বলে, মীরা যে সকালে বলল তার জিরা পাখিদের সমস্যা, তাহলে ও জেনে শুনে এমনটা কেন করলো? ওর জন্য আজ মীরার এই অবস্থা। আর একটু হলে মীরা মারাও যেতে পারতো। আমি ইভানকে বলি, বিশ্বাস করুন আমি। ইভান আমাকে আর বলতে না দিয়ে, হয়েছে হয়েছে, তুমি এটা না করলেও পারতে। একটা শাড়ি তো, যাও কালকে তোমার রুমে ভরে দিব শাড়ি দিয়ে। কিন্তু নিজের চিন্তা ভাবনা ঠিক করো। আর যদি মীরার কিছু হয়ে যেত? এবার আমি রেগে যাই, আর পারবো না সহ্য করতে। যেটা করিনি সেটার দোষ কেন আমার ঘাড়ে চাপিয়ে দেবে? আমি তখন ইভানকে বললাম, এই একদম বাজে বকবেন না। আর আমি না, আপনি নিজ। কি ভাবছেনটা কি? আমাকে খেলার পুতুল আমি? বিয়ের রাতে বলেন আপনি সোফায় শোন, বিছানায় না। বিয়েটা আমার অমতে হয়েছে, মানলাম বিয়ে আপনার অমতেই হয়েছে। আর কালকে রাতের কাহিনীটা কি? সামান্য ব্যাপার ছিল। মাঝ রাতে মীরা গিয়ে আপনাকে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করছে। আমি খারাপ কি বলেছিলাম? এটাই তো, এখন আমরা বিবাহিত, আমাদের প্রাইভেসি বলতে কিছু আছে। ওকে সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি খাবারে কিছু মিক্স করিনি। আর আমি ওপরের দিকে পা বাড়াই। আমার শাশুড়ি মা বলে, মারে শোন, মাথাটা ঠান্ডা কর। আমি মাকে বললাম, প্লিজ মা। আমার শ্বশুরমশাই বলে, ওকে যেতে দাও। মা তুমি যাও। আমি আর দাঁড়ালাম না, কান্না করতে করতে উপরে আসছিলাম। তখনই একটা সার্ভেন্ট ইভানের কাছে ভয় ভয় গিয়ে বলে, স্যার মাহিরা ম্যাম কিছু করেনি, আমি দেখলাম যে জিরা ফাঁকি দেয়নি, তাই আমি দিয়ে দিয়েছি। তখনই ইভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। আর মনে পড়ে একটু আগের কথা, কতগুলো মানুষের সামনে সে আমার গায়ে হাত তুলেছে। তখনই ইভানের বাবা গিয়ে একটা চর লাগিয়ে দেয় ইভানের গালে। ইভানের বাবা বলে, নিজেদের ঝগড়া নিজেদের রুমে মিটাবি। আর আমি যেখানে এত বছরেও তোর মায়ের গায়ে হাত তুলিনি, আর তুই বিয়ে করেই সেটা করলি। যারা মেয়েদের গায়ে হাত তোলে তারা পুরুষ না, কাপুরুষ। আর তুই আমার ছেলে হয়ে কীভাবে হাত তুললি? ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আর পারলাম না, দৌড়ে চলে এলাম রুমে। তার মনে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু তার সেটা আমি কাছে থাকলে সে কোনো দিনও ভালোবাসি বলবে না। আমি শুধু তোমারই, না বলুক, আর বলতেও হবে না। আর রাগটাও আছে। রুমে গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিলাম, বিকালেই চলে যাব। নিচে ইভানকে সবাই অনেক বকে, আর ওইদিকে আমি নিজের সব জামা কাপড় গুছিয়ে লেদারে ভরছি আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছি আর ইভানকে বকছি। আর আমি বটপোলা, বিয়ে হয়ে গেছে তাও তার অন্য মেয়ের জন্য খারাপ লাগে। থাক, তুই তোর মীরাকে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়া, শালা হুতুম প্যাঁচা খচ্চর, তোকে আমি ডিভোর্স দিব। কান্না করতে করতে বলেই যাচ্ছি। তখনই ইভান রুমে আসি, দেখে আমি কান্না করছি আর নিজের জামা কাপড় নিয়ে লেদারে ভরছি। ইভান গিয়ে আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি করছো? এসবের মানে কি? আমি রেগে চিৎকার করে বলি, অন্ধ আপনি, চোখে দেখেন না? আমি থাকবো না আপনার সাথে, আর আপনিও তো এই সম্পর্কে খুশি না। তাই বাবাকে বলে আপনাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথা শুনে ইভান বলে, কানের নিচে আর একটা দেব। কে দেবে ডিভোর্স তোকে? তুই আমার সাথেই থাকবি। বলি লেদার থেকে আমার জামা কাপড় বের করে দেয়। আমি বললাম, সমস্যা কি আপনার, কি চাই? ইভান বলে, আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? আর তুমি কোথাও যাবে না। আমি রেগে গিয়ে বললাম, আমি যাব, সব নতুন করে শুরু করব। ইভান বলে, হ্যাঁ আমার সাথে। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতেই গায়ে হাত তুলছেন, আর কিছুদিন পর তো আমাকে মেরেই ফেলবেন।
ইভান হুঙ্কার শুনিয়ে বললে, ফরিদা আমি তখনই বললাম আওয়াজ নিচে। ইভান আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি ড্রেসিং টেবিলের সামনে যাই, তার দেওয়া চেন আর দুলগুলো খুলে তার হাতে দিয়ে দিলাম আর বললাম, আপনার মন মতো কাউকে পেলে তাকে দিয়েন। ইভান সেগুলো হাতে মুঠ করে আমার দিকে তাকিয়ে আছে, তারপর বলে, এগুলো তোমার, পড়লে পড়ো, না পড়লে ফেলে দাও। আমিও রেগে গিয়ে তার হাত থেকে সেগুলো নিয়ে নিলাম, আর সাথে আমার লেদারটাও। সেটা নিয়ে নিচে নামতে যাব, তখনই ইভান দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আমি বললাম, সরুন। সে কিছু বলতে যাবে, তখনই অংশ এসে হাজির। আমার হাতের লেদারকে দেখে অংশ বলে, কোথাও যাবে ভাবি? আমি তখন অংশকে বললাম, অংশ আমাকে একটু আমাদের বাড়িতে দিয়ে আসবে। অংশ বলে, কেন? আমি বললাম, পারবে কি না বলো। অংশ আমার হাত থেকে লেদারটা নিয়ে নিল, আমিও বের হয়ে গেলাম। ইভানও এলো আমার পিছু পিছু। ইভানের মা বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা মা, আমি আমাদের বাসায় যাব। আমার শাশুড়ি মা বলেন, মারে, ইভান রাগের মাথায় হাত তুলেছে, মাফ করে দে। আমি রেগে গিয়ে বললাম, কিসের এত রাগ ওনার? জানা নেই শোনা নেই তার রাগ। ইভান কিছু বলতে যাবে, তখন ইভানের বাবা বলে, মা তুই যা, যতদিন থাকতে ইচ্ছে করবে থাকবি। আমিও কথা বাড়ালাম না, চলে আসলাম বাবার বাড়ি। আমাকে দেখে মা বাবা সবাই অবাক। তারপর মাকে সব খুলে বললাম। মাও বলল ইভান রাগের মাথায় এসব করেছে। আমিও রেগে মেগে লেদারটা নিয়ে নিজ রুমে চলে আসলাম। রুমে দরজা জানালা লাগিয়ে একটা ঘুমের পিল নিলাম। এখন আমার ঘুমানোটা বেশ দরকার, তাই দিলাম এক ঘুম। অপরদিকে ইভানের সম্পূর্ণ বাসা ফাঁকা ফাঁকা লাগছে। এই কয়দিনের রুমটাতে ফরিদার আভাস ছিল, হাসিতে মেতে থাকতো। আর এখন পিন পিন নীরবতা বিরাজমান। ইভানের মা ইভানের বাবাকে উদ্দেশ্য করে বলে, তুমি মেয়েটাকে কেন যেতে দিলে? ইভানের বাবা রাগে চোখে তাকিয়ে বলে, যাওয়াটা কি স্বাভাবিক না? আর তোমার ছেলেই বা কেমন? আমরা মানি মীরা নর্মাল না, ওর মেন্টালি সমস্যা আছে, কিন্তু সেটা তার ফরিদাকে জানানোর দরকার ছিল। আর মাঝরাতে যদি তোমার রুমে কেউ নক করে, তাহলে তোমার কেমন লাগবে? ইভানের চাচি বলে, হ্যাঁ, ইভানের গায়ে হাত তোলা উচিত হয়নি। ওরা সবাই চুপ। রাতের দিকে আমার ঘুম ভাঙলো, দেখি রাত 10টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি বাবা মা আর ফরিন বসে আছে। আমি গিয়ে বাবাকে বললাম, আমি এখানে থাকলে কি তোমার সমস্যা হবে? আমার এমন কথা শুনে বাবা আঁতকে ওঠে দিয়ে বলল, কেন, তুই তো ভুল করিসনি। আমি বললাম, আমি কাল থেকে কলেজ জয়েন করব। মা কিছু বলবে তার আগেই বাবা বলে, ওকে। আমি আর দাঁড়ালাম না, চলে গেলাম নিজের রুমে। এসে অনলাইনে ঢুকি আর আদিলা নাহিদাকে কল করে জানিয়ে দিই আমি কলেজ জয়েন করছি। ওরা খুশি, আমিও দেখাবো তাকে ছাড়া আমি ভালোই থাকতে পারবো। রাতে ইভানের ঘুম আসছে না, নিচে তাকে খেদে ডেকে যায়, ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বাবার ভয়ে যায়। আর দেখে ইরিন সোফায় বসে বসে ফরিদার সাথে কথা বলছে। আমি বললাম, কাল থেকে কলেজ জয়েন করবো, দোয়া কর, আর বাবা মাকে বল আমি ভালো আছি। ইরিন বলে, ভাইয়াকে কিছু বলবো না? আমি বললাম, না, ভালো থেকো, পরে কথা হবে। ইভান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে বসে, কোনো রকম খেয়ে নিজ রুমে চলে আসে। কিন্তু এখানে একটা কোনায় রয়েছে ফরিদার ছোঁয়া। ইভান ঠিক করে নিল কাল সে ফরিদার সাথে দেখা করে কথা বলবে আর সরিও বলবে, কিন্তু কাল তো তার হসপিটাল যেতে হবে, তাই কালকে আর যাওয়া হবে না। সময় কারোর জন্য থেমে থাকে না, থাকবেও না। সময় চলে নিজের গতিতে, আর এই সময়ের সাথেই বদলে যায় আপন পর সব মানুষগুলোই। ফরিদার খুব মনে পড়ে তার হুতুম প্যাচার কথা, কিন্তু রাগে সে প্রকাশ করে না। ইভানের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে কেটে দিয়েছে। আর এই এক সপ্তাহ ইভান কম হলেও 1000 বারের উপর তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু আমি রাগের বশে তা অ্যাকসেপ্ট করিনি। কেনই বা করব? আর মেসেজও ইগনোর করে রেখেছি। পরে ঠিকই কিন্তু রিপ্লাই দিইনি। মোটামুটি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। আমার সামনেই ফাইনাল পরীক্ষা, তারপর অনার্স। অনেক স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে। ইভান এবার তার সাপোর্ট করলেই হয়। 1 সপ্তাহ হয়ে গেল আমি ইভানের কোনো খোঁজ নিইনি। ইভান আমাদের বাসায়ও গিয়েছিল, কিন্তু আমি ছিলাম না, ছিলাম ফ্রেন্ডের বাসায়, তাই ফিরে আসে। আজ ইভানের ছুটি, সে কখন থেকে কলেজ গেটের বাইরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সীকে এক নজর দেখবে বলে। তার অপেক্ষার অবসান ঘটে এক পর্যায়ে আমি চলে এলাম, সাথে আমার 2 বান্ধবী। তারটাও সবটা জানে, কারণ তারা অনেক ক্লোজ। আমাকে আজ অনেক সুন্দর লাগছে, রেড অ্যাঞ্জেল ড্রেসে বেশ মানিয়েছে, আর চুলগুলো হাইলাইট করেছি। ফরিদা ইভানকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। ইভানের কিছু বলার সুযোগ না দিয়ে কলেজে ঢুকে যায় সে। ইভান চাতক পাখির মতো চেয়ে আছে আমার যাওয়ার পানি।
এই এক সপ্তাহ প্রায় 1000 বারের উপর ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আমাকে, অনেক নক দিয়েছে, কিন্তু নো রিপ্লাই। 1টার দিকে কলেজের ছুটি হয়ে গেল। আমি গেটের বাইরে বের হওয়ার সাথে সাথেই সবে কলেজ শেষ করে আদিলা, নাহিদা আর আমি বের হয়েছি, আর সাথে সাথেই ঝড়ের গতিতে ইভান আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এমন কাহিনীতে অবাক আমরা। নাদিলা আর আহিদাও পিছন পিছন আসছে আমাদের। ইভান পিছনে ঘুরে বলে, শালিকারা, দুলাভাই আর বান্ধবীকে একা ছেড়ে দাও। আদিলা আর নাহিদা ইভানের কথা শুনে আর আসে না। আমি ইভানকে কিছু না বলে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইভান আমাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আমি গাড়ি থেকে বেরিয়ে আসতে চাইলে ইভান দেয় এক রাম ধমক। 1 পা পার করলে ঠ্যাং ভেঙে বাসায় বসিয়ে রাখবো। ইভানের ধমক শুনে আমি বেচারি মুরগি ছানা হয়ে গেছি, তাই আর কিচ্ছু না বলে মুখ ফুলিয়ে বসে থাকি অন্যদিকে তাকিয়ে। ইভান তা দেখে ক্রাশ খেলো, মুচকি হাসি দিয়ে বসলো ড্রাইভিং সিটে। ইভান দেখে আমি সিট বেল্ট লাগাইনি। ইভান সেটা লাগিয়ে দিতে গেলে আমি হাতটা ধরে ফেলি, আর নিজে লাগাতে গেলে ইভান বলে, বেশি বেশি হচ্ছে না? আমি তাও চুপ। ইভান আমার 2 বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, এই মেয়ে, তুমি কথা বলতে পারো না নাকি? আগে তো কত কথা বলতে, 1 সপ্তাহে চুপসে গেলে। আমি বিরক্ত হয়ে অন্যদিকে তাকাই। ইভান বলে, তোমার কি আমাকে ভয় করে না? আমি আর চোখ ইভানের দিকে তাকিয়ে বললাম, আপনার ফালতু কথা হলে আমি বাসায় যাই। ইভান বলে, হ্যাঁ যাবা, শ্বশুর বাড়ি। 1 সপ্তাহ হয়েছে, আমি আর পারবো না। আই এম সরি, প্লিজ বাসায় চলে আসো। আমার যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমার সেই পাগলামিগুলো খুব মিস করি, প্লিজ ফরিদা। আমি মনে মনে বললাম, এইবার লাইনে আসছো তুমি। হুতুম প্যাঁচা, তাও তো বলে না আই লাভ ইউ। যাই হোক, তাকে বুঝতে দেওয়া যাবে না আমার রাগ ভ্যানিলা আইসক্রিমের মতো গলে গেছে। আমি রাগে ভাব দিয়ে বললাম, কেন, মীরা কোথায়? চলে গেছে নিশ্চয়ই। ইভান রাগে গাড়ির জানালায় পাঞ্চ মারি, তারপর আমার বাহু চেপে ধরে বলে, এই মেয়ে শোনো, মীরা আমার খালাতো বোন, আর সে মেন্টালি সিক, আর ওকে আমি খালাতো বোনই মানি, বুঝতে পারছো? আর ওর কথা কেন আসছে এখানে? আমি এবার রেগে গিয়ে ইভানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে এসে বলি, চটটাও তো তার জন্যই মারা, তাই না? ইভান অনুতপ্ত চোখে তাকিয়ে বলে, সরি, মাফ করে দাও। আমি ভেঙচি কেটে শার্টের কলার ছেড়ে অন্যদিকে তাকাই। ইভান মুচকি হাসি দিয়ে আমার মুখটা তার দিকে ঘুরিয়ে বলে, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, রাগ করে না। আমি বললাম, আল্লাদে একেবারে 8খানা। ইভান বলল, না বাবু, 100খানা, একটু হাসো প্লিজ। আমি কিচ্ছু বললাম না। ইভান বলে, রাগ করো আর যাই করো, তোমার আমার সাথেই থাকতে হবে। কালকে ইরিনের জন্মদিন, বাড়িতে অনেক মেহমান আসবে, আর তুমি বাড়ির বড় বউ হওয়াতে থাকতে হবে। মা বাবা তোমাকে বাসায় নিয়ে যেতে বলছে। আমি বললাম, বাড়ির বউ তো আমি একাই, এর মানে অংশ বিয়ে করে নিয়েছি, আর আমাকে বললো না পর্যন্ত। ইভান কপালে হাত দিয়ে বলে, হায় রে, তোমাকে বোঝানো আর এভারেস্টে পাহাড় চড়া সেম। আমি বললাম, জীবনে প্রথম শুনলাম। যাওয়া দরকার, যাবো, কাল যাব, পরশু চলে আসবো। ইভান মনে মনে বলল, আসো তো তুমি, দেখি কে তোমাকে যেতে দেয়। তারপর ইভান আমাকে আমাদের বাসায় দিয়ে আসে, আর মা বাবার কাছে আমার গায়ে হাত তোলার জন্য ক্ষমাও চায়। তারা সবটা মেনে নেয় আর বলে কালকে সে আমাকে নিতে আসবে, তারাও আপত্তি করে না। তারপরে দিন আমি হোয়াইট কালারের একটা সিল্কের শাড়ি পরে চুলগুলো মাঝখানে সিঁথি কেটে খোপা করে খোপায় বেলি ফুলের গাজরা লাগাই, আর সামনে কাটা চুলগুলো রেখে দিই। চোখে কাজল, আইলাইনার, আর ঠোঁটে রেড কালারের লিপস্টিক, কানে বড় হোয়াইট স্টোনের ঝুমকা, এক হাতে গোল্ডেন কালারের চুড়ি, আর এক হাতে ঘড়ি, আর গলায় পরে নিই সুন্দর দেখে একটা লকেট সহ চেন। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফারিন এসে আমাকে ডাকতে, আপু, ভাইয়া, আর কিছু বলতে পারলো না। সে তাকিয়ে আছে আমার দিকে, অনেক সুন্দর লাগছে। আমি বললাম, ভাইয়া কি? ফারিন বলল, আজ শেষ। আমি বললাম, কেন, কি শেষ? আচ্ছা বাদ দে, এই আমাকে কেমন লাগছে বললি না তো? ফারিন বলে, মরণ লাগছিস, মরণ, মন যাচ্ছে কাফান পরিয়ে দাফান করে ফেলি। আমি অবাক হয়ে বললাম, কি বাজে বকছিস? ফারিন বলল, হায়দ্রাবাদি স্টাইলে তারিফ করলাম। ইভান ভাই আসছে তোকে নিতে।
আমি আর ফরিন নিচে নামছি। ইভানের চোখ উপরে যেতেই বেচারা একটা হার্ট অ্যাটাক খায়। নিজের হাতটা বুকে নিয়ে বলে, বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চাই। আমি ইভানের সামনে এসে বললাম, চলেন যাওয়া যাক। ইভান তো তাকিয়ে আছে। আমি বললাম, চলেন। ইভানের হুঁশ আসতেই বলে, আম্মু বাবাই, ফরিন ভালো থেকো, আবার দেখা হবে। আমি আমার আম্মুকে বললাম, আম্মু বাবা আসি। আমার আম্মু এসে আমার চোখের নিচে কাজল থেকে একটু হাতে লাগিয়ে আমার কানের পিঠে লাগিয়ে দিয়ে বলে, নজর না লাগুক। আমি মুচকি হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে বিদায় দিয়ে গাড়িতে বসলাম। এতক্ষণ ভালোভাবে ইভানের দিকে তাকায়নি। ইভানকে দেখে আমি তো ফিদা। ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, ব্ল্যাক শু, চুলগুলো স্পাইক করা, সেই লাগছে। ইভান গাড়ি চালাচ্ছে আর বারবার আমাকে দেখছে। আমার সেটা দেখে আনইজি লাগছে, তাই আমি বাইরের দিকে মুখ ঘুরিয়ে নিই। ইভান গান ধরে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি ওর গানটা শুনে বললাম, অনেক কিছু হতো। আপনার গাড়ির গ্যাস পেট্রোল শেষ হয়ে যেত, ইঞ্জিনের ব্যাটারিও শেষ হয়ে যেত। ইভান মনে মনে বলে, নিরামিষ একটা, এত সুন্দর মুখটা মুন্ডি চটকে মুন্ডির ষষ্ঠী করে দিল। আমি আবার বললাম, আর সামনে একটা ফোনের দোকান আছে, গাড়িটা থামিয়েন। ইভান বলল, কেন? আমি বিরক্ত হয়ে বললাম, ফ্যাশন করতে। আজব, অবশ্যই ফোন কিনতে যাবো ইরিনের জন্য। ইভান বলে, দরকার নেই, কিছু মাস আগে একটা কিনে দিয়েছি। আমি বললাম, আপনার কাছে জানতে চেয়েছি, গাড়ি থামাতে বলছি, গাড়ি থামাবে, ব্যাস কথা শেষ। ইভান কারটা থামায়, তারপর আমি একটা ফোন কিনি ইরিনের জন্য। তারপর আবার চললো আমাদের গাড়ি। বাসায় ঢোকার সাথে সাথেই সবাই আমাকে ছেঁকে ধরে। মীরাও আসে আর বলে, কেমন আছো? আমি মুচকি হাসি দিয়ে বললাম, এই তো আলহামদুলিল্লাহ, আপনি? মীরা বলে, ভালো। ইরিন দৌড়ে এসে জড়িয়ে ধরে আমাকে আর আমার হাত ধরে ঘুরতে ঘুরতে বলে, ভাবি ভাবি ভাবি, তোমাকে সেই কিউট লাগছে, পুরাই জোশ। তারপর ইরিনকে আমি তার জন্য আনা গিফটটা দিলাম। সবাই আমাকে নিয়ে ব্যস্ত, মনে হচ্ছে অনেক বছর পর আসছে। ইভান বেচারা তো মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অংশ ইভানের কানের কাছে এসে বলে, বুকটা ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ইভান অংশের পিঠে হালকা একটা চাপড় দিয়ে বলে, তোর বড় ভাই লাগে শয়তান, ভালো হইয়া যা। অংশ বলে, আমি ভালো হবো না। কেক কাটার আগে হঠাৎই লাইটটা বন্ধ হয়ে যায়। তারপর ব্লু লাইটের আলোয় দেখা যায় অংশ আর ইভানের হাতে গিটার। এর মানে দুই ভাই গান গাইবে। অংশ গিটারে টুংটাং সুর তুলতে লাগলো আর ইভান গাইতে লাগলো। আর পিছনে ভেসে উঠছে ইরিন, ইভান, অংশের কিউট কিউট ছবি। গান শেষ হওয়ার সাথে সাথে ইরিন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ইভান আর অংশকে। বাড়ির একমাত্র মেয়ে হওয়াতে ভালোবাসাটা অনেক। সবার চোখের পানি ভাই বোনদের ভালোবাসা দেখে। তারপর কেক কাটা হলো, রাতে খাওয়া দাওয়া হলো। ইরিন নিজের গিফট আনবক্সিং করলো। রাতের বেলা সবাই সবার রুমে, ইভান এখনও নিচে, আর আমি টিকটক করছি। ওফ, আমি তো কি জোস জোস পোজ দিচ্ছি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই ইভান রুমে আসে, দেখে আমি টিকটক করছি, কিন্তু আমি এখনও আমার হুতুম পেঁচাকে দেখিনি। আমি ব্যস্ত টিকটক করতে, আমার সেদিকে খেয়াল নেই। আমি তো আমার মতো টিকটক করছি, আর ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তার বউটাকে কত সুন্দর লাগছে, পুরাই ফিদা। ইভান ধীর পায়ে আমার কাছে গিয়ে দাঁড়ায়, আর আয়নায় ইভানকে দেখে আমি চমকে যাই। কখন এলো এ? যাই হোক, এখন আমি আমার ফোনটা রেখে দিলাম আর ইভানের পাশ কাটিয়ে যেতে নিল। ইভান নিজের ডান হাতটা আয়নার মধ্যে রেখে আমার যাওয়া আটকায়। আমি বাদিকে যেতে চাইলে সেম কাজটাই করে ইভান। আমি তো অবস্থা খারাপ, এসে চলছে, তাও ঘামছে, বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপালে। ইভান তা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, ঘামছো কেন? গরম লাগছে বুঝি? আমার মুখে আলতো করে ফু দিয়ে দেয়। আমার কাটা চুলগুলো আমার মুখে এসে পড়ে। আমি অন্যদিকে তাকিয়ে বলি, হাতির মতো যদি কেউ সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তো গরম লাগবেই, তাই না? ইভান মনে মনে বলছে, বলে কি এই মেয়ে, আল্লাহ এত রাগ, কিভাবে কি করবে। আমি ইভানের হাতের নিচ দিয়ে বের হয়ে যাই আর বললাম, আমি ঘুমাবো বলেই ওয়াশরুমে চলে যায়।
আর ফ্রেশ হয়ে আসি, দেখি ইভানও চেঞ্জ করে নিয়েছে। আমি এসির পাওয়ারটা লো করে ব্ল্যাঙ্কেটটা নিয়ে সোফায় চলে যাই, আর সাথে একটা বালিশও নিই। ইভান তা দেখে বিছানা ছেড়ে এসে দাঁড়ালো আমার সামনে। আমি ভ্রু কুঁচকে ইশারায় বলি, কি হয়েছে? ইভান আমাকে কিছু না বলে কোলে তুলে নিল। আমি বললাম, এই কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। ইভান কিছু না বলে আমাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে, নড়াচড়া করলে খবর আছে, আমি ঘুমাবো। আমি নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, তো ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। ইভান বলল, ঘুমাও, বারণ করছে কে? আমি বললাম, কমপক্ষে একটা বালিশ তো আনতে দেবেন। ইভান বলে, হ্যাঁ, আমি তোমাকে ছাড়ি, তারপর আবার যাও সোফায়, আমি আবার তোমায় কোলে করে নিয়ে আসি, তাই না? লাগবে না বালিশ, আমার হাতেই ঘুমাও। আমিও আর কিছু বললাম না, মুখে বিরক্তি ভাব নিয়ে শুয়ে পড়লাম। ইভান তা দেখে মুচকি হাসি দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল আমার। কিন্তু ঘুম ভেঙে যাবার পর যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। সম্পূর্ণ রুম বেলুন দিয়ে সাজানো, তারপর বড় করে লেখা সরি, আর সামনে ইভান কান ধরে দাঁড়িয়ে আছে। ইভানের পরনে হোয়াইট কালারের টি শার্ট আর গ্রে কালারের ট্রাউজার, চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে একটা বাচ্চা যে গ্লাস ভেঙে ফেলছে আর ভয়ে আম্মুর সামনে কান ধরে দাঁড়িয়ে সরি বলছে। আমি সেটা দেখে মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যাই। ইভান বলে, যাই হোক, একটু তো হাসলো। ইভান নিচে গিয়ে সবাইকে বলল কার কি কাজ। বাসার সবাই জানে ইভান ফারিদাকে মানানোর চেষ্টা করছে, সাথে আছে ফারিদার মা, বাবা, আর ফারিনও হেল্প করছে ইভানকে। কিন্তু এইসব দেখে একজন রাগে ফুলছে, সে আর কেউ না, মীরা। কারণ তার এতদিনের প্ল্যান ইভানকে নিজের করে পাওয়ার আশায় আর জল ঢেলে দিল ইভান নিজেই। তারপর খাবার টেবিলে ফারিদা যখন নাস্তা করতে বসে, ইভান আসে খাবার হাতে, পরনে তার সার্ভেন্টের পোশাক, তার হাতের প্লেটটা রাখে ফারিদার সামনে। ফারিদা দেখে দুইটা টোস্ট, একটা স্যাড ফেস আর একটা সরি লেখা। তারপর একটু পর আসে রিন, হাতে তার কফি মগ, মুখে মিষ্টি হাসি, সেটা রাখে আমার সামনে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম কফির মগের স্যাড ইমোজি। আমার তো ইচ্ছে করছে ইভানকে জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে যে সেটা সম্ভব না, তাই আমি চুপচাপ খেতে লাগলাম। খাওয়ার পর উঠে আমি যখন সামনে ঘুরতে যাব, দেখি আস্ত একটা মিকি মাউস, সেটার ভিতরে অংশ। মিকি মাউসটা একটা টেডি বিয়ার নিজের পিছন থেকে এনে আমার হাতে দেয়, সেখানেও লেখা সরি। আমি টেডি বিয়ারটা নিয়ে উপরে উঠতে গিয়ে দেখলাম ইভানের বাবা আর মা ঝগড়া করছে। একসময় ইভানের মা অন্যদিকে মুখ নিয়ে চলে যেতে নিলে ইভানের বাবা তার সামনে গিয়ে এক কান ধরে সরি বলে আর তাকে জড়িয়ে ধরে। আমি সেটা দেখে মুচকি হাসি দিয়ে ওপরে উঠছি, তখনই সামনে দাঁড়িয়ে দেখি ইভান এক কান ধরে সরি বলছে, কিন্তু আমি তা দেখে ভেঙচি কেটে চলে গেলাম। ইভানের চাচি আসে, সাথে ইভানের চাচাও। ইভানের চাচি রাগ করে বলছে বাড়ি চলে যাবে, আর ইভানের চাচা বলছে, বউ গো, তুমি রাগ কইরা বাপের বাড়ি যাইও না। আমি আর নিজের হাসি চেপে রাখতে পারলাম না, হু হু করে হেসে দিলাম। ইভানের চাচি নিচে চলে গেল। আমি নিজের রুমে গিয়ে দেখি একটা নীল চিরকুট, সেখানে লেখা সরি প্লিজ, আমার লক্ষ্মী বউটা। আমি সেটা দেখে মুচকি হাসলাম। আর আমার সকালে যাওয়া হলো না, নিজের ইচ্ছেতেই যায়নি, কিন্তু সারাদিন ইভানকে কোথাও দেখিনি, আর বাসার সবাই তেমন কথাও বলেনি। প্রতিদিনের মতো আমি খাওয়ার পর ঘুমাই। যখন উঠি দেখি সন্ধ্যা 7টা বাজে। তাড়াতাড়ি উঠে দেখি ইভান এখনও ফেরেনি। রুমের লাইট অফ, তাই আর অন করলাম, আর দেখি সামনে একটা পার্পল কালারের গাউন, অনেক সুন্দর কারুকাজ, হোয়াইট আর গোল্ডেন স্টোনের, আর তার পাশে ম্যাচিং করা জুয়েলারি, সাথে এক গুচ্ছ লাল গোলাপ আর একটা চিরকুট, তাতে লেখা জলদি পরে তৈরি হয়ে ছাদে চলে আসো। আমি সেটা পরে নিই আর হালকা সাজি, ইভানের পছন্দ আছে বলতে হয়। আমি সেটা পরে বের হই, দেখি বাসা সম্পূর্ণ অন্ধকার। আমি ছাদের দিকে যাচ্ছি। অংশ ইভানকে কল দিয়ে বলে, ভাইয়া ভাবি ছাদের দিকে কেন যাচ্ছে? ইভান তা শুনে বলে, জানি না তো, আমি তো মীরাকে বলেছিলাম চিরকুটটা আর ড্রেসটা রুমে রেখে আসতে। মীরাকেও তো দেখছি না, তুই অপেক্ষা কর, আমি আসছি। আমি ছাদে চলে যাই। অংশ এসেছিল আমাকে নিয়ে যেতে নিচে, কিন্তু সে দেখে আমি হাতে গোলাপ আর চিরকুট নিয়ে যাচ্ছি ছাদের দিকে, তাই সে ইভানকে কল দেয়।
আমি ছাদে গিয়ে দেখি ছাদে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। আমার কেন জানি না ভয় করছে খুব। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ইভান, কোথায় আপনি? কোনো আওয়াজ না পাওয়াতে আমি এগিয়ে যাই সামনে। যেতেই দেখি একটা ছায়া। আমি ভাবি হয়তো ইরিন, তাই তার কাছে যাই। আমি বললাম, ইরিন। আর কিছু বলতে যাবো, ছায়াটা আমাকে টান দিয়ে ছাদের রেলিংয়ের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তার সামলাতে না পেরে আমিও রেলিংয়ের দিকে ঝুঁকে যাই। আর মীরা বলে, ইভান আমার, শুদ্ধই আমার, বুঝলি? আর তুই থাকতে আমি ইভানকে পাবো না, তাই তো মরতে হবে ফরিদা। আমি ঘুরতে যাব তখনই মীরা আমাকে আর একটা ধাক্কা দেয় আর আমি আরও নিচের দিকে ঝুঁকে যাই। আমি বললাম, দেখো ভালো হচ্ছে না, ইভান জানতে পারলে। মীরা তখন বলে, ইভানের নাম তুই তোর মুখে নিবি না, ইভান শুদ্ধই আবার, বুঝলি? বলি মীরা আমাকে অনেক জোরে ধাক্কা দেয় আর সাথে সাথেই ছাদের লাইট অন হয়ে যায়। আমি ইভান বলে জোরে চিৎকার দিলাম আর তখনই দৌড়ে আসে ইভান, কিন্তু লাভ হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই সব যেন শেষ হয়ে যায়। আমি নিচে পড়ে যাই, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মাথা থেকেও। ইভান নিজের মধ্যে নেই, পাগলের মতো দৌড়ে নিচে নামছে। আমার আর ইভানের চিৎকার শুনে সবাই একসাথে উপরে চলে আসে আর দেখে ইভান পাগলের মতো নিচে নামছে। সবাই ইভানকে কিছু বললেও সে কিচ্ছু বলে না। বাগানে যায়, সবাই ইভানকে ফলো করে দেখে ফরিদার রক্তাক্ত দেহ পড়ে আছে। ইভান দৌড়ে গিয়ে আমাকে কোলে তুলে নিল। বাসায় সবাই অবাক আমাকে এই অবস্থায় দেখে। ইভান পাগলের মতো ডাকছে, এই 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 ফরিদা, এই ওঠো বলছি, ভালো হচ্ছে না কিন্তু, এই মেয়ে। অংশ বলে, ভাইয়া ভাবিকে হসপিটালে নিয়ে যেতে হবে। সবার কথা শুনে ইভান আমাকে কোলে তুলে নিল। অংশ গাড়ি বের করে আমাকে হসপিটালে নিয়ে এলো। আর ওইদিকে মীরা বাঁকা হাসছে আর মিথ্যা চোখের পানি ফেলছে। মানুষের জীবনে সুখ দুঃখ দুইটাই আসে, একটার পরই আরও একটা আশা করা যায়। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ ইভান একজন বড় মাপের ডক্টর হওয়ার পরেও সে আজ দুর্বল। ইভান সে কখন থেকে মীরার দিকে লাল চোখে তাকিয়ে আছে। আমার মা বাবা, ফারিনও আসছে। ফারিন অনেক কান্না করছিল, তাই অংশ তাকে নিয়ে বাইরে চলে যায়। আমার মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। মীরা ভাবে এটাই সময় ইভানের কাছে ভালো সাজার। মীরা ইভানের কাছে গিয়ে কিছু বলতে যাবে, ইভান উঠে দাঁড়িয়ে মীরাকে দেয় এক চড় বসিয়ে। মীরা ছিটকে নিচে পড়ে যায়। চড়টা এতটাই জোরে দিয়েছিল যে মীরার ঠোঁট কেটে যায়। ইভান গিয়ে মীরাকে চুলের মুঠি ধরে আবার দাঁড় করায়। ইভানের মা এগিয়ে আসলে ইভান এমনভাবে তাকায় যে সে আর কিছু বলতে পারে না। সবাই বুঝতে পারছে মীরা এমন কিছু করেছে যার কারণে তার এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে। মীরা অনেক কষ্টে বলে, কি করছো কি ইভান ভাইয়া? ইভান এবার আর একটা হাত দিয়ে মীরার গলা টিপে ধরে বলে, তোকে আজ মেরেই ফেলবো। আমি নিজে দেখছি তুই ফরিদাকে ধাক্কা দিয়েছিস, জানে মেরে ফেলবো যদি আমার ফরিদার কিছু হয়, কসম খোদার। মীরার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইভান কি করে জানলো? মীরা বলল, আমার কষ্ট হচ্ছে আর ফারিদা পড়ে যাচ্ছিল, আমি ওকে। আর কিছু বলতে যাবে ইভান আরও জোরে গলা চেপে ধরল। তখনই ফারিদার বাবা আর ইভানের বাবা এসে ইভানকে ছাড়ায়, কিন্তু লাভ হয় না। ইভান আরও গিয়ে পর 3-4টা চড় বসিয়ে দেয় আর বলে, তোকে আমি জেলে দিব। কেন করলি এমনটা? মীরা বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সাথে সাথে আর একটা চড় পড়লো তার গালে। সামনে তাকিয়ে দেখে মীরার মা। মীরার মা বলে, আমি সব শুনেছি, তোকে নিজের মেয়ে বলতেও ঘৃণা করছে। ইভান হাত দিয়ে থামিয়ে বলে, কাজ হবে না, ওকে জেলের ভাত খেতেই হবে। মীরা যেই না দৌড় দেয় পালানোর জন্য, পিছন পিছন ইভানও দৌড় দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে অংশ আর ফারিন আসছে। ইভান বলে, মীরাকে ধর। ফারিনকে যখন মীরা ক্রস করতে যাবে তখনই ফারিন মীরার খোলা চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে ফেলে দেয় আর টান মেরে নিচে ফেলে দেয়। অংশ তো হাঁ হয়ে তাকিয়ে আছে। ইভান এসে আর একটা থাপ্পড় মারে মীরার গালে। মীরার গালগুলো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে। তারপর ইভান বলে, তোকে আমি বলেছিলাম চিরকুটটা নিয়ে ফরিদাকে দিতে, আর আমি চিরকুটে লিখেছিলাম ভালোবাসি বলি না, কিন্তু তোমায় বাসি। সেটা পড়ে ফরিদা ছাদে কেন যাবে? আর তাছাড়া আমি নিজ চোখে দেখেছি তোকে, তুই আমার ফরিদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। তখন একটা ডক্টর এসে বলে, ডক্টর ইভান কি করছেনটা কি? এটা বাসা না আর কিছু বলতে পারে না। ইভান তার রক্ত চোখে তাকিয়ে বলে,
এটা আমাকে শেখাতে হবে না। আর হসপিটালটা আমার বাবার নামে, সো চুপচাপ নিজের কাজে মন দিন, চুপচাপ নিজের কাজে যান। আর অংশ, তুই পুলিশকে কল কর। অংশ কল করে দেয়। ফরিন গিয়ে মীরার চুলগুলো ইচ্ছে মতো টানে আর বকে। কিছু সময়ের মধ্যেই মীরার কুকীর্তি প্রকাশ পেয়ে যায়। ইভানের আন্টি হাজার বললেও ইভান শোনেনি, বাধ্য করেছে মীরাকে জেলে যেতে। ইভান আর পারে না, বুক ফেটে কান্না আসছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ইভান যে নিজের কান্নাটা আটকাতে পারছে না। সে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে জোরে জোরে কেঁদে দিল। ছেলের এমন অবস্থা দেখে ইভানের বাবা গিয়ে জড়িয়ে ধরে ইভানকে, সান্ত্বনা দিতে থাকে। তখন একটা ডক্টর বেরিয়ে আসে। ইভান দৌড়ে গিয়ে ডক্টরকে বলে, আমার আমার ফরিদা কেমন আছে? ডক্টর বলে, আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, আর বাকিটা আল্লাহ জানে। ইভান ডক্টরের কাঁধের কাছে হাতটা নিয়ে বলে, ফরিদার কিছু হলে সবাইকে হসপিটাল থেকে বের করে জ্যান্ত কবর দেব। ডক্টর ভয়ে ভিতরে চলে যায়। ইভানের বাবা বলে, ইভান, পাগলামি না করে আল্লাহর কাছে ফরিদার জন্য দোয়া কর। ইভান কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল হসপিটাল থেকে। ছেলেটা তার সহজে রাগে না, রাগলে কি করে নিজেও জানে না। ইভানের বাবার টেনশন হচ্ছে এখন। ইভান হসপিটালের পাশের মসজিদটায় উজু করে নামাজ পড়তে লাগে। রাত 1টার দিকে ফরিদাকে আইসিইউতে দেওয়া হয়। 36 ঘন্টার আগে কিছু বলা যাবে না। ইভান রাত 2টার দিকে হসপিটালে আসে। দেখে ফরিদার মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানুলা, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ। ইভানের কলিজা আটকে ওঠে। আল্লাহর রহমতে আর সবার দোয়াতে 36 ঘন্টার আগেই ফরিদার সেন্স ফিরে আসে। নার্স গিয়ে ডক্টরকে বলে যে ফরিদার সেন্স আসছে। সেই কথা শুনে সবাই একসাথে জড়ো হয় কেবিনের সামনে। অনেক বলার পর ডক্টর রাজি হয়, তাও একজন যেতে পারবে ফরিদার সাথে দেখা করতে। ইভান সবার দিকে চাতক পাখির মতো তাকিয়ে বলে, আমি যাই। সবাই ইভানকে যেতে বলে। ইভান কেবিনে যায় ধীরে পায়ে। দেখে ফরিদা চোখ বুজে আছে। ফরিদার কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে দেখে ইভান। সে তো ভেবেছিল এই সুন্দর মুখটা তার দেখাই হবে না। ইভানকে দেখি আমি কান্না করে দিই। অনেক কষ্টে নিজের একটা হাত উঁচু করে ইভানকে কাছে ডাকি। ইভান গিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, আমার কিচ্ছু চাই না, তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, কিন্তু কে জানতো এমনটা হবে। আমাকে ক্ষমা করে দাও ফরিদা, আর তোমার অপরাধে নিজের শাস্তি পেয়েছে। আমি অনেক কষ্টে পড়লাম, আমিও ভালোবাসি খুব। এবার একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আমার কপালে। এই সময়ের সাথে সাথে আমিও অনেক সুস্থ হয়ে উঠেছি। 6 মাস হয়ে গিয়েছে, আর এই 6 মাসে আমার গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খেয়াল রেখেছে ইভান। সকালে ব্রেকফাস্ট করিয়ে যেত হসপিটালে, দুপুরে ভিডিও কলে দেখতো আমি খাচ্ছি কিনা। আমার গোসল করা হলে সেটা সকালে করিয়ে দিয়ে যেত। কিছুদিন পর ইভানের সেবার কারণে আমি এখন হাঁটতে পারি। ফরিন আর অংশের মতো বেশ ভাব হয়ে গেছে। ফরিন অংশকে অংশ বলে ডাকে, কিন্তু অংশ ফরিনের চেয়ে 7 বছরের বড়। আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে ইভান। আকাশি কালারের একটা শাড়ি পরে চুলগুলো খুলে দিলাম, চোখে কাজল, আর ইভান পরছে আকাশি কালারের পাঞ্জাবি আর সাদা কালারের পাজামা। ইভান আর আমি আসছি শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের দিকে একটা ঝিলের পাড়ে। ইভান গাড়িটা পার্ক করে আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি বললাম, ভালোবাসেন আমায়? ইভান দুষ্টুমি করে বলে, না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি সেটা শুনে বললাম, হুতুম বেচা বেটা খচ্চর নিরামিষ, যা আমার সাথে কথা বলবি না তুই। আমিও বলবো না বলে পিছন দিকে হাঁটা ধরলাম। আর ইভান দৌড়ে গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে, পাগলিটা আমার, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বাসবো। আমি শুধুই তোমার আর তুমি শুধুই আমার। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আমার কিউট হুতুম প্যাঁচাটা, লাভ ইউ। ইভান বলল, 1 মিনিট। ঝিলের পাড়ে ছিল অনেক বড় বড় ঘাস। ইভান সেই ঘাসগুলো দিয়ে একটা রিংয়ের মতো বানায় আর আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, চাই না তোমাকে হারাতে, পারবো না তোমাকে হারাতে, ভালোবেসে রাখবো কাছে, বলতে পারি খুব ভালোবাসি। আমাকে কি একটু ভালোবাসা যায় না নাকি? আমি বললাম, হ্যাঁ যাই, আমিও বাসি, কিন্তু আমি বড্ড অভিমানী। পারবেন তো অভিমান ভাঙাতে? ইভান মুচকি হাসি দেয় আর বলে, ঢের পারবো, ভালোবাসি। আমিও বললাম,
ভালোবাসি। চলেন না পালিয়ে বিয়ে করে বাসায় সবাইকে চমকে দিই, কি বলেন? ইমান দাঁত কেলিয়ে পড়ল, মন্দ না, আমারও অনেক দিনের শখ ছিল। হ্যালো বন্ধুরা, এই প্রথম আমি এরকম একটা গল্প উপস্থাপনা করলাম একাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন, আবারও চেষ্টা করব আপনাদের জন্য এরকম নতুন নতুন গল্প নিয়ে আসার। ধন্যবাদ।